কি ব্যাপার, তোমার আসতে তো দেরি হলো কেন? আমি সেই কখন থেকে এখানে তোমার অপেক্ষায় বসে আছি, কিন্তু তোমার কোনো পাত্তাই নেই। প্লিজ রাগ করো না, বিশ্বাস করো আমি ইচ্ছা করে দেরি করে আসিনি। তুমি তো জানোই আমি প্রতিদিন 2টা করে টিউশনি করাই, এক বাসা থেকে আরেক বাসা প্রতিদিন দৌড়াতে হয়। তাই তো আজকেও তোমার সাথে দেখা করতে আসতে দেরি হয়ে গেল। ও নিশ্চুপ, অন্যদিকে মুখ করে আছে। কি হলো, আমার সাথে কথা বলবে না? আচ্ছা ঠিক আছে যাও, আমি এই যে কান ধরলাম, এবার তো ক্ষমা করে দাও, এবার তো একটু আমার দিকে তাকাও। শয়তান বান্দর, তুই তোর কান না ধরে আমার কান ধরছিস কেন? ও সরি, ভুলে গিয়েছিলাম, যাও এবার ধরছি। ধর। সত্যি কি এখন আমার এই অবেলায় সবার সামনে কান ধরতে হবে? কানটা পরে ধরলে হয় না? না, কোনো পরে টরে হবে না, যা হবে সব এখন হবে। তুমি এখন আমার সামনেই কান ধরবে। প্লিজ বাবু। না, কোনো বাবু টাবু চলবে না, তুমি কান ধরো। কি আর করার, ভুল যখন করে ফেলেছি শাস্তি তো পেতেই হবে। এখন কান ধরা ছাড়া আর কোনো উপায় নেই। আমি এদিক সেদিক হালকা চেয়ে নিয়ে যখনই কান ধরতে যাব, ঠিক সেই সময় পাগলিটা আমার হাত চেপে ধরলো, তারপর হঠাৎ করে আমায় জড়িয়ে ধরলো। গাধা, আমি বললেই তোমার কান ধরতে হবে? আমার কথার অমান্য হতে পারো না? আমার সব কথা কি তোমার শুনতে হবে? তুমি বলেছো আর আমি না শুনি তা কি হয় বলো? আচ্ছা এবার বলো, তুমি কি আমায় ক্ষমা করেছো? তোমার রাগ কি কমেছে? আমি আবার তোমার উপর রাগ করলামই কখন? আমি তো শুধু ইচ্ছে করে তোমার সাথে তখন কথা বলছিলাম না, দেখতে চাইছিলাম তুমি কি করো। কি তার মানে তুমি অযথা আমায় এতক্ষণ ধরে জ্বালালে? যাও, আমিও আর তোমার সাথে কথা বলবো না। রাগে অন্যদিকে মুখ করে নিলাম। এই দেখো, একদম ন্যাকামো করবে না। একে তো দেরি করে এসেছো, তারপর আবার তুমি নিজে এখন আমাকে রাগ দেখাচ্ছ। ফেরো আমার দিকে। আমি নিশ্চুপ। কি হলো, তাকাও আমার দিকে। এখনো আমি নিশ্চুপ। তাকাতে বললাম না, তাকাও বলছি। ওকে এইভাবে রেগে যেতে দেখে ভয়ে আর ওপাশে মুখ করে থাকতে পারলাম না, কারণ মিশু যদি এখন রেগে যায় তাহলে আমার খবর আছে। এই মেয়ে যে রাগী, রেগে গেলে কোথায় কি করে সেটা নিজেও জানে না। বলো। কি ব্যাপার, মুখটা এরকম বাংলার পাঁচের মতো করে রেখেছো কেন? হাসো বলছি। আমার এখন হাসি পাচ্ছে না। না, তোমাকে হাসতে হবে, হাসো বলছি। কিন্তু। আবার কিন্তু? হাসতে বললাম না? ওকে, এইরকম রাগতে দেখলে আমার প্রচন্ড ভয় করে, তবে রাগলে কিন্তু ওকে দেখতে সেই লাগে। এবার হয়েছে? হয়েছে। এভাবে সারাক্ষণ হাসি মুখে থাকতে পারো না তুমি? সারাক্ষণ এভাবে হাসি মুখে থাকবে? এবার আসো, আমার পাশে এসে বসো। বলো। তোমার মুখটা এমন শুকনো শুকনো লাগছে কেন? সত্যি করে বলো, দুপুরে খেয়েছো? এই যা, এখন ওকে কি বলি? এখন যদি বলি যে দুপুরে কিছু খাইনি তাহলে তো হয়েই গেল, আমাকে আস্ত খেয়ে ফেলবে। আসলে সত্য কথা বলতে কি, আমার কাছে দুপুরে খাবারের মতো টাকা ছিল না। আরে কি বলো তুমি, আমি আবার দুপুরে না খাই? তুমি তো জানোই আমার পেটে খিদা সহ্য হয় না। ও নিশ্চুপ, চোখের দিকে এখনো তাকিয়ে আছে। কি হলো, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? কথাগুলো আমার চোখের দিকে তাকিয়ে বলো তো দেখি। তোমার চোখের দিকে তাকিয়ে বলার আবার কি আছে? তোমার কি মনে হয় আমি মিথ্যা বলছি? আমার কথা শুনে মিশু আরো কঠিন চোখে আমার দিকে তাকিয়ে থাকলো। না মানে আসলে দুপুরে খাওয়ার আমার মনেই ছিল না, তাই আর খাওয়া হয়নি। সেটা তোমার মুখ দেখেই বুঝতে পেরেছি। আর তুমি যে একটা গাধা, সেটা কি তুমি জানো? মানে? মিথ্যে কথাও বলতে পারো না, তারপরও কেন মিথ্যে কথা বলতে যাও? হ্যাঁ আসলে। থাক, আর বলতে হবে না। আমি জানি তোমার কাছে যে টাকা ছিল না, সেটা কি আমাকে একটা বড় জানাতে পারতে না? তাহলে তো আর এভাবে না খেয়ে থাকতে হতো না। কিন্তু না, লাট সাহেব না খেয়ে থাকবেন, তারপরও আমাকে জানাবেন না। আমি তো আর আপন কেউ না। আমার তো মনে হয় তুমি আমাকে ভালোই বাসো না। আরে কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? প্লিজ কান্না বন্ধ করো, তোমার চোখের পানি আমার সহ্য হয় না। ও এখনো কেঁদে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে যাও, সরি, আর এমন ভুল হবে না, এবারের মতো মাফ করে দাও। সত্যি তো? সত্যি। মিশু আর কিছু না বলে চোখের পানিগুলো মুছে নিল, তারপর ওর হ্যান্ডব্যাগ থেকে একটা বাটি বের করলো। বাটিতে কিছু নুডলস রান্না করা ছিল। নাও, হা করো। কি এগুলো? আর তোমাকে অযথা কষ্ট করতে কে বলেছে? বেশি কথা না বলে চুপচাপ এগুলো খাও। অনেকক্ষণ ধরে এগুলো নিয়ে বসে আছি। আর কিছু না বলে চুপচাপ ওর হাতে খাওয়া শুরু করলাম। সবকিছু ঠিকঠাকই আছে, শুধু ঝালটা একটু বেশি হয়ে গেছে। কি ব্যাপার, তুমি এত ধীরে ধীরে খাচ্ছ কেন? রান্নাটা কি ভালো হয়নি? আরে না, রান্নাটা অনেক ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে রান্নাটা। রান্নাটা কি তুমি নিজে করেছো? আমি করেছি। তুমি কি করে জানলে? না, রান্নার স্বাদটা দেখেই বুঝতে পারলাম। আচ্ছা তুমি কি এর আগে কোনোদিন কোনো কিছু রান্না করেছিলে? না, এটাই ফার্স্ট টাইম। কিন্তু কেন? এমনি।
আসলে আমাদের বাসায় কাজ করার জন্য অনেক লোক আছে, রান্না বান্না ওরাই করে, তার কোনোদিন রান্না করার জন্য রান্নাঘরে ঢুকতে হয়নি। সেটা তো বুঝতেই পারছি। মিশুর আমাকে চুপচাপ নিজের হাতে তুলে খাওয়াতে থাকলো, আমিও চুপচাপ খেতে থাকলাম। কিন্তু হঠাৎ লক্ষ্য করলাম মেয়েটা আমার দিকে কেমন রাগী লুক নিয়ে চেয়ে আছে। তুমি কি আমার উপরে কোনো বিষয় নিয়ে রেগে আছো? কি হলো বলো? তুমি আর আমাকে আগের মতো ভালোবাসো না। হঠাৎ এমন মনে হলো কেন? তা নয় তো কি, আমি তোমার সাথে খাবো বলে সে তখন থেকে না খেয়ে বসে আছি, আর তুমি কি না আমাকে খাবার কথা জিজ্ঞেস না করে একা একা গিলে যাচ্ছ। ও সরি, মনে ছিল না। কিন্তু তুমি আবার আমার জন্য না খেয়ে কেন ছিলে? তোমার তো খিদে সহ্যই হয় না। সেটা আমার ব্যাপার, তোমার না জানলেও চলবে। দেখো, সব তো আমি নিজেই খেয়ে ফেললাম। তুমি এখন আর এইটুকু কি খাবে? তার চেয়ে বরং এইটুকু আমি খেয়ে ফেলি। তুমি না হয় বাসায় গিয়ে খেয়ে নিও। মানে? না কিছু না। আমি এইটুকু খাবারই খাবো, তাই চুপচাপ আমাকে খাইয়ে দে। কিন্তু? আবার কিন্তু? আচ্ছা ঠিক আছে, হা করো। ভয়ে ভয়ে মিশুর মুখে খাবারটা তুলে দিলাম। এদিকে মিশুও সাথে সাথে সেটা নিজের মুখে তুলে নিল। মুখে নেওয়ার কিছুক্ষণ পর যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। ঝাল, পানি, পানি দাও। এই নাও পানি। তাড়াতাড়ি আমার হাত থেকে পানি বোতলটা কেড়ে নিয়ে পানি খাওয়া শুরু করলো। মনে হয় ওর অনেক ঝাল লেগেছে। পানি খাওয়া শেষ হলে হঠাৎ লক্ষ্য করলাম মিশুর চক্ষু দিয়ে পানি গড়িয়ে পড়ছে। একসময় হাউমাউ করে আমায় জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তুমি কি করে পারলে এই খাবারটা খেতে? কি করে পারলে এত ঝাল সহ্য করতে? এতটা ভালোবাসো আমাকে? আরে পাগলি, তুমি বাচ্চা মেয়েদের মতো কাঁদছো কেন? এইটুকু ঝাল আমার জন্য কোনো ব্যাপার না। তুমি এত কষ্ট করে রান্না করেছো আমার জন্য, সেটা আমি কি করে না খাই বলো? তাই বলে খাবারটা ঝালে ভরা জেনেও খেতে হবে? এইটুকু ঝাল কেন? তুমি যদি আমাকে বিষ এনে দিতে তাহলেও আমি সেটা চোখ বুজে খেয়ে ফেলতাম। এমন কথা আর কোনোদিনও মুখে আনবে না, নইলে তোমার খবর আছে। কিছুক্ষণ পর। আচ্ছা শাকিল, তুমি আমাকে কতখানি ভালোবাসো? কেন, তোমার কি মনে হয় আমি তোমায় কতটুকু ভালোবাসি? আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো? উপরওয়ালা যদি না চায় তাহলে কোনোদিন ছাড়বো না তোমায়। আচ্ছা চলো এবার তোমার বাসার কাছে এগিয়ে দিয়ে আসি, সন্ধ্যা তো হয়ে গেল প্রায়। না, এখনই যাব না, আর কিছুক্ষণ এখানে তোমার সাথে বসে থাকবো, তারপর বাসায় যাব। মিশুর কথা শুনে সেখানেই চুপচাপ ওর পাশে বসে রইলাম। এদিকে আমি বসার সাথে সাথে মিশু আমার ঘাড়ে মাথা পেতে দিল। এখন দুজনই ক্লান্ত, দিনটার ডুবে যাওয়াটা দেখছি। এভাবেই চলতে থাকলো আমাদের দিনকাল। সারাক্ষণ মিশুর সাথে খুনসুটি দুষ্টুমি করে দিন কাটতে লাগলো। পাখিটা সারাক্ষণ আমাকে ওর চোখে চোখে লুকিয়ে রাখে, একটু এদিক সেদিক হতে দেয় না। এক কথা বলতে গেলে আমরা অনেক সুখেই ছিলাম। কিন্তু হঠাৎ একদিন, কি ব্যাপার এভাবে চুপচাপ মন খারাপ করে বসে আছো কেন? না এমনি। হ্যাঁ বলো না, কি হয়েছে? বাসায় আব্বু আমার বিয়ের জন্য পাত্র দেখছে। আজকে এক পাত্রপক্ষ দেখতেও এসেছিল। তাদের আমাকে দেখে পছন্দও হয়েছিল, কিন্তু যখন ওরা বিয়ের তারিখ ঠিক করতে যাবে ঠিক তখনই শেষে কোনো উপায় না দেখে পাত্রপক্ষের সামনে আমি আব্বুকে তোমার আর আমার কথা জানিয়ে দিয়েছি। এতে আমার উপর আব্বু তখন খানিকটা রাগারাগি করেছে, কিন্তু পরে আমার জেদের কাছে হার মেনে তোমাকে তার অফিসে দেখা করতে বলেছে। ও মানে কি, কালকেই তুমি আব্বুর অফিসে গিয়ে দেখা করবে আর আমাদের ব্যাপারে কথা বলবে। কিন্তু তোমার বাবা কি আমাদের ব্যাপারটা মানবে? অবশ্যই মানবে, কেন মানবে না? আমার আব্বু আমাকে অনেক ভালোবাসে, তিনি কখনো আমার মতের বাইরে যাননি। দেখবে আব্বু তোমাকে অতি সহজেই মেনে নেবে। ঠিক আছে, কালকে তাহলে গিয়ে দেখা যাক। তা কখন যেতে হবে? কালকে দুপুরে। ওকে চলো এবার একটু ওদিকে ঘুরি। চলো। পাখিটার সাথে আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে ম্যাচে চলে আসলাম। মনের ভেতরে শুধু একটা কথায় ঘুরপাক খাচ্ছে, কালকে কি আমায় মিশুর বাবা মেনে নিবে? এখন আমি দাঁড়িয়ে আছি মিশুর বাবার কোম্পানি গেটের বাইরে। আর একটু আগে কি হলো সেটা ভাবতেই মনে বড় কষ্ট হচ্ছে। কি করতে গেলাম আর কি হয়ে গেল। অবশ্য উনি যা বলেছেন সব সত্য কথাই বলেছেন। আমার মতো গরিব দরিদ্র ঘরের ছেলের সাথে কেই বা তার মেয়েকে তুলে দেবে? কথাগুলো ভাবতেই কষ্ট হচ্ছে। আমি মিশুর কথা মতো আজকে আগে ভাগে তৈরি হয়ে ওদের কোম্পানিতে ওর বাবার সাথে দেখা করতে চলে গেলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল, আসবো? আসো। কিন্তু কে তুমি? জি আঙ্কেল, আমি শাকিল। আজকে আপনি আমাকে এখানে আপনার সাথে দেখা করার জন্য আসতে বলেছিলেন। ওহ, তুমি তাহলে সেই শাকিল যার কথা আমার মেয়ে আমাকে কালকে বলেছিল। তা দাঁড়িয়ে কেন, বসো। জি ধন্যবাদ আঙ্কেল। কিছু খাবে? জি না আঙ্কেল, আমি এখন কিছু খাবো না ধন্যবাদ। আঙ্কেল আপনি কি যেন বলতে চেয়েছিলেন? তোমার কথা মিশু আমায় কালকে জানিয়েছে। সব শুনেছি তোমার ব্যাপারে। দেখো, মিশু আমার একমাত্র অতি আদরের মেয়ে। ছোটবেলা থেকে খুব আদরে বড় করেছি ওকে।
ওর কোনো আবদার আমি অপূর্ণ রাখিনি। জি আঙ্কেল। সবসময় ওর ইচ্ছেটাকে প্রাধান্য দিয়ে গেছি, এরই মাঝে হঠাৎ করে তোমার কথা মেয়েটা আমায় বলে বসলো। এখন তুমি বলো, যে মেয়েকে এত আদর দিয়ে আমি মানুষ করেছি, যাকে কোনোদিন একটা কাজও করতে দেইনি, যে কোনোদিন নিজের গায়ের কাপড়টাও নিজে ধৌত করেনি, যা সামান্য একটু গরম ও ঠান্ডা সহ্য হয় না, রুমে এসি চালু না থাকলে ঘুমাতে পারে না, এসি গাড়ি ছাড়া বাসা থেকে বের হয় না, সেই মেয়ে কি করে তোমার সাথে মানিয়ে নিতে পারবে? তাছাড়া তুমি নিজেই ভেবে দেখো, তোমার মেয়ের সাথে কি তোমার আমার যায় বলো? ও কি তোমার সাথে সুখী থাকতে পারবে? ওকে কি ওর যা যা দরকার সব চাহিদা পূরণ করতে পারবে? তুমি দিতে পারবে গাড়ি বাড়ি আরো নানান কিছু? জি না। তাহলে তুমিই বলো, তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিই কি করে? জেনে শুনে তো আর আমার মেয়ের জীবনটা নিজের হাতে নষ্ট করতে পারি না। আমি নিশ্চুপ। আশা করি আমি কি বোঝাতে চাইছি তুমি তা বুঝতে পেরেছো ভালোভাবে। দেখো, আমার মেয়ের বিয়ে আমি আমার বিজনেস পার্টনারের ছেলের সাথে ঠিক করে রেখেছি। অনেক উচ্চ ফ্যামিলি ওদের। তাই বাবা, তুমি আর আমার মেয়ের পিছনে লেগে থেকো না। ওকে তুমি একা ছেড়ে দাও, ওর সাথে আর কোনো যোগাযোগ করো না। আমার মেয়েটা অনেক জেদি, তবে তুমি যদি ওর সাথে যোগাযোগ বন্ধ করে দাও, তাহলে পরে আমি ওকে কিছু একটা বুঝে মানিয়ে নিব। এখনো চুপ, কি বলবো ভেবে পাচ্ছি না। ও হ্যাঁ, তুমি যদি আমার মেয়েকে যাও, তাহলে তোমার চাকরি এবং কি তোমার যত টাকা লাগে তত টাকা আমি তোমায় দিব, কিন্তু তারপরও তুমি আমার মেয়েটাকে ছেড়ে দাও। এটা আমি একজন বাবা হিসেবে তোমার কাছে অনুরোধ করছি। আরে আঙ্কেল, করছেনটা কি? ছি ছি ছি, এসব আপনি কি করছেন? আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে আমি আর মিশুর সাথে কোনো যোগাযোগ করব না। আপনি আপনার মেয়ের বিয়ে যার সাথে ঠিক করেছেন তার সাথেই দিন, আমি এতে কাটা হয়ে দাঁড়াবো না। ধন্যবাদ বাবা। বলো তোমার কত টাকা চাই? জি না আঙ্কেল, আমার টাকার দরকার নেই। আমার যেটুকু আছে তা নিয়েই আমি অনেক সুখী আছি। চলি। ঠিক আছে, যাও, কিন্তু কথাগুলো ভুলে যেও না। এরপর সেখান থেকে চলে আসি। এখন ভাবছি আঙ্কেলকে দেয়া কথাটা কি করে রাখবো। আমি কি আদৌ মিশুকে ছাড়া থাকতে পারবো? তাছাড়া পাগলিটা তো নিজেও আমাকে ছাড়া থাকতে পারবে না। ওকে কি করে নিজের কাছ থেকে দূরে সরিয়ে রাখবো? অনেকক্ষণ ধরে ভাবলাম, কিন্তু কোনো উপায় পেলাম না। এরই মাঝে হঠাৎ করে পকেটে রাখা ফোনটা বেজে উঠলো। ফোনটা পকেট থেকে বের করে দেখি পাগলিটা ফোন করেছে, হয়তো এটা জানার জন্য যে অফিসে গিয়ে কি হলো। ফোনটা রিসিভ করলাম না, দিলাম বন্ধ করে। তারপর সোজা ম্যাচে চলে গেলাম। শরীর মন কোনোটাই ভালো লাগছিল না, তাই ম্যাচে গিয়ে আগে শুয়ে পড়লাম। তার জন্য টিউশনি করাতেও গেলাম না। ঘুম থেকে উঠলাম একদম সন্ধ্যাবেলা, ফোনটা তখনও বন্ধ ছিল। কি যেন মনে করে ফোনটা চালু করলাম, আর সাথে সাথেই ফোনে মেসেজ আসা শুরু করলো। এরই মাঝে আবার মিশুর ফোন, দিলাম আবার বন্ধ করে। সকালে ঘুম থেকে উঠলাম দেরি করে। প্রতিদিন পাগলিটা ফোন করে আমায় ঘুম থেকে জাগিয়ে তুলতো, কিন্তু ফোন বন্ধ রাখার কারণে আজকে আর আমায় ফোন দিতে পারেনি। ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিলাম, তারপর কিছু না খেয়ে কলেজে ছুটলাম। শুধু গেটের কাছে গিয়েছি, তখনই দেখি মিশু দাঁড়িয়ে আছে। চেহারা দেখে মনে হচ্ছে কাল সারা রাত ঘুমাতে পারেনি। আমি ওকে দেখেই না দেখার ভান করে হাঁটতে লাগলাম। শাকিল, এই শাকিল, দাঁড়াও। ওর ডাক শুনে প্রথমে দাঁড়ালাম না। শাকিল, এই কি হলো? দাঁড়াও বলছি। কি ব্যাপার, তুমি আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিলে কেন? আর তোমার ফোন বন্ধ কেন? আসলে আমি তোমায় দেখতে পাইনি, সরি। দেখতে পাওনি নাকি অন্য কিছু? আরে ধুর, বললাম না দেখতে পাইনি। হ্যাঁ হয়েছে, আর বলতে হবে না। এখন বলো, তোমার ফোন কেন বন্ধ কালকে থেকে? জানো, আমি তোমাকে কালকে কতবার ফোনে ট্রাই করেছি, কিন্তু বারবার তোমার ফোন বন্ধ দেখাচ্ছিল। কালকে কখন যে ফোনটা বন্ধ হয়ে গেছে বুঝতেই পারিনি, তার জন্য আবারও সরি। হয়েছে, আর মিথ্যা বাহানা বলার দরকার নেই। এখন চলো বাইরে ঘুরতে যাব। সেটা পরে পাওয়া যাবে, এখন ক্লাসে যাব। আমার কিছু জরুরি কাজ আছে ক্লাসে। না, তুমি এখন আমার সাথে বাইরে ঘুরতে যাবে। এমনিতে আমার রাগ উঠে আছে তোমার উপর। মিশু, আমার হাতটা ছাড়ো, আমি এখন ক্লাসে যাব। না, ছাড়বো না। হাতটা ছাড়তে বলেছি। আমার ধমক খেয়ে ভয়ে মিশু হাতটা ছেড়ে দিল। হাতটা ছাড়ার পর আবার আমার দিকে তাকিয়ে আছে, হয়তোবা আমার কাছ থেকে এমন ব্যবহার আশা করেনি। আমি আরও ওকে কিছু না বলে চুপচাপ ক্লাসে ঢুকে গেলাম। এদিকে মিশু তখনও আমার দিকে অবাক চোখে তাকিয়েছিল। ক্লাসে ঢুকে প্রতিদিন যেখানে বসতাম সেখানে বসলাম না, অন্য আরেক জায়গায় অন্যজনের পাশে গিয়ে বসলাম। তোমার কি শরীর খারাপ? না, আমি ঠিক আছি। আমার আবার শরীর খারাপ হবে কেন? না, তুমি ঠিক নেই। ঠিক থাকলে এমন কেন হবে? তুমি ঠিক থাকলে আমার সাথে এমন আচরণ করতে পারতে না। দেখো, আমার এসব নিয়ে কোনো কথা বলতে ইচ্ছা করছে না, প্লিজ আমাকে একটু একা ছাড়ো। মানে, এই কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? বললাম না আমাকে একটু একা ছাড়ো। ধুর, ভালো লাগে না। আর তোমার এত বকর বকর, থাকো তুমি, আমি চললাম। সেখানে আর থাকলাম না, রাগ দেখিয়ে চলে এলাম। মিশু পেছন থেকে আমাকে অনেকবার ডেকেছিল, কিন্তু আমি সাড়া দেইনি। জানি পাগলিটা
আমার এমন ব্যবহারে মনে মনে অনেক কষ্ট পেয়েছে, কিন্তু তারপরও আমার করার কিছু নেই। এমন করা ছাড়া আমার কোনো উপায় নেই। ওর সাথে এমন ব্যবহার না করলে ওকে নিজের থেকে দূরে সরাতে পারবো না। চলে এলাম ম্যাচে। পরে বিকেলবেলা টিউশনিগুলো করতে গেলাম। টিউশনি শেষ করে ম্যাচে ফিরলাম। হঠাৎ দেখি মিশু রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। কি আর করা, না চেয়ে ওর সামনে দিয়ে চলে যেতে লাগলাম, কিন্তু মিশু সামনে চলে এলো। এই, কি হয়েছে তোমার? তুমি আমাকে দুদিন থেকে এভাবে অ্যাভয়েড করছো কেন? কোথায়? আমি আবার কি করলাম? সবই তো ঠিকই আছে। না, কোনো কিছু ঠিক নেই, সেটা তোমাকে দেখেই বুঝতে পারছি। বলো না আমাকে, কি হয়েছে তোমার? সব যখন বুঝতেই পেরেছো, তাহলে আর মিথ্যা বলে লাভ কি? অনেকদিন ধরে তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম। কি কথা? বলো। দেখো, আমি আর তোমার সাথে কোনো রিলেশন রাখতে পারবো না। আমি এই সম্পর্কটা এখানে শেষ করতে চাই। অনেক কষ্টে কথাগুলো বললাম। এই, তুমি কি আর ফান করার সময় পাও না? দেখো, আমার এখন তোমার সাথে ফান করার ইচ্ছে হচ্ছে না, তাই প্লিজ তোমার এই জোকসগুলো বন্ধ করো। আমি জানি মিশু আমার কথাগুলো বিশ্বাস করতে চাইবে না, সেটাই হচ্ছে এখন। দেখো, আমি মোটেও কোনো জোকস মারছি না, যা বলছি একদম সত্যি কথা বলছি। আমার কথা শুনে মিশুর মুখের হাসিটার সাথে সাথে বন্ধ হয়ে গেল। মানে কি বলতে চাইছো তুমি? মানেটা খুব সোজা, আমি আর তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবো না। আজকের পর থেকে আমাদের সম্পর্ক এখানেই শেষ। হ্যাঁ, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? কি সব পাগলের মতো কথা বলছো? তোমার মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে। আমি যা বলেছি সব ভেবে চিন্তেই বলছি। না, তোমার মাথা ঠিক নেই এখন, না হলে তুমি এমন ধরনের কথা বলতে পারতে না। বলো না তোমার কি হয়েছে? বললাম না আমার কিছুই হয়নি। আমি যা বলছি সব জেনে বুঝেই বলছি। কিন্তু কেন? আমি কি তোমার কাছে কোনো অন্যায় করে ফেলেছি? যদি করে থাকি তাহলে বলো। না, তুমি কোনো অন্যায় করনি। তাহলে এমন কেন করছো? সত্যি কথা বলতে আমার আর তোমার উপর কোনো রুচি নেই। অনেক পুরাতন হয়ে গেছো তুমি। আমার নতুন কাউকে দরকার। আর সবচেয়ে আসল কথা হচ্ছে কি জানো, ও চুপচাপ শুধু অশ্রু ভেজা চোখে আমার দিকে তাকিয়ে আছে। টাকা, এতদিন টাকার জন্য তোমার সাথে মিথ্যা প্রেমে অভিনয় করে গেছি, আর টাকার দরকার ছিল আমার, তাই তোমার সাথে রিলেশন করে গেছি। কিন্তু এখন আর না। আর ওই দিন তো তোমার বাবার কথাগুলা শোনার পর তোমার সাথে রিলেশন রাখার কোনো প্রশ্নই আসে না। বেটা বুইড়া বলে কিনা তোমায় বিয়ে করতে, এখনও আগের মতো চেয়ে আছে। এখন আর আমার তোমায় ভালো লাগে না। অনেক বোর হয়ে গেছি তোমার উপর। আমার এখন নতুন কাউকে দরকার। কথাগুলো অনেক দিন থেকে বলতে চাইছিলাম, কিন্তু বলতে পারছিলাম না, তাই আজকে বলে ফেললাম। এই, তুমি এসব কি বলছো? প্লিজ এভাবে বলো না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এগুলো আমি সহ্য করতে পারবো না। সহ্য করতে না পারলে নাই, কিন্তু এটাই সত্যি। চাইলে তোমার বাবাকে জিজ্ঞেস করতে দেখতে পারো। চলি, আর কোনোদিন ডিস্টার্ব করবেন আশা করি। এই বলে সেখান থেকে সরে এলাম, নইলে নিজের চোখের পানিটুকু আর ধরে রাখতে পারতাম না। পেছন থেকে মিশুর কান্নার আওয়াজ পাচ্ছিলাম। হয়তো আমার কথা শুনে ওর খুব কষ্ট লেগেছে, কথাগুলো ওর মনে আঘাত করেছে অনেক, কিন্তু আমার এছাড়া আর করার মতো কিছুই উপায় ছিল না। এদিকে মিশু শাকিলের কথা শুনে সেখানে বসে বসে অনেকক্ষণ কাঁদলো। তারপর এক সময় সেখান থেকে সোজা ওর আবুর কাছে গেল আসল ঘটনাটা শুনতে। এদিকে শাকিলও ততক্ষণে মিশুর বাবাকে ফোন করে সব কিছু খুলে বলেছে, আর কি কি করতে হবে তাও বলে দিয়েছে। মিশু অফিসে গিয়ে সোজা ওর আব্বুর কাছে গেল। মিশু যে আসবে সেটা মিশুর বাবা অনেক আগে থেকেই জানতো। আরে আমার মামুনি যে, আসো আসো এখানে বসো। না, আমি এখন বসবো না। আমার তোমার সাথে কিছু জরুরি কথা আছে। আচ্ছা আগে এখানে বস না, তারপর না হয়তো সব কথাগুলো শুনছি। না, আগে আমার কথাগুলো শোনো। আচ্ছা ঠিক আছে বল। সেদিন শাকিল আর তোমার মধ্যে কি কথা হয়েছিল? কেন হঠাৎ এই প্রশ্ন কেন করছিস? যা জিজ্ঞেস করেছি আগে সেটার উত্তর দাও। শাকিল তোমাকে সেদিন কি কি বলেছিল? কি আর বলবো রে মা, সেদিন শাকিলের কথাগুলো শুনে আমি মনে অনেক কষ্ট পেয়েছিলাম। তুই জানলে অনেক কষ্ট পাবি বলে তোকে জানাইনি। কি কথা হয়েছিল তোমাদের মাঝে? থাক না ওসব কথা, ওগুলো শুনে আর তুই কি করবি? না, আমি শুনবো, তুমি বলো। দেখ, তোর কথা মতো শাকিল সেদিন আমার সাথে দেখা করতে এলো। প্রথমে আমার সাথে ছেলেটা ভালোভাবেই কথা বলছিল, কিন্তু এক সময় কিন্তু কি, চুপ হয়ে গেলে কেন? বলো। কিন্তু আমি যখন ওকে বললাম যে তোকে বিয়ে করার কথা, তখন সে সোজা বলে দিল যে ও নাকি তোকে বিয়ে করতে পারবে না। পরে এক সময় ওর সাথে কথা কাটাকাটি করতে করতে ও বললো যে ওকে যদি আমার সব টাকা পয়সা সহায় সম্পত্তি ওর নামে লিখে দিই, তাহলেই নাকি সে তোকে বিয়ে করবে। কিন্তু আমি যখন না বলে দিই, তখনই বলে ও নাকি তোর মতো মেয়েকে কোনোদিন বিয়েই করবে না। তুই এগুলো জানলে কষ্ট পাবি বলে তোকে জানাই। মিশু ওর বাবার কথা শুনে কিছু না বলে চুপচাপ চোখের পানি ঝরাতে লাগলো। ও যেন এখনো এদের কথাগুলা বিশ্বাসই করতে পারছে না। কষ্টে বুকের ভেতরটা ফেটে যাচ্ছে মিশুর। দেখ মামনি, আমি তোর কোনো ইচ্ছাও কখনো অপূর্ণ রাখিনি। সারাক্ষণ তোর ইচ্ছাটাকে প্রাধান্য দিয়ে এসেছি। এখন তুই যদি চাস, তোর খুশির জন্য আমি শাকিলের সব শর্ত মেনে নিব। না আব্বু, সেটার আর দরকার হবে না।
আমার জন্য তুমি কেন তোমার সবকিছু হারাবে? তোমার শাকিলের কোনো শর্তই মানার দরকার নেই। হুম। আসলে দোষটা আমারই। আমি মানুষ চিনতে ভুল করেছি। তা না হলে শাকিলের মতো একটা অমানুষকে কিভাবে ভালোবাসতে পারি বলো? দেখ মা, আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে। এটা নিয়ে এত কিছু ভাবিস না, সবকিছু আপনা আপনি ঠিক হয়ে যাবে। কিন্তু আপু, শাকিল আমার সাথে এটা কেমন করে করতে পারলো? আমার মন নিয়ে কিভাবে ছিনিমিনি খেললো সে? আমার ভালোবাসার কি কোনো মূল্যই ছিল না ওর কাছে? আহা, কাঁদছিস কেন? আমি বললাম না শাকিলকে নিয়ে আর ভাবিস না, যা হয়েছে ভালোই হয়েছে। আমি তো ছেলেটাকে দেখেই বুঝতে পেরেছিলাম যে ও তোকে ভালোবাসতে পারে না। ওর চোখে মুখে দেখেছিলাম শুধু টাকা পয়সা, লোভ লালসা। কিন্তু তারপরে তোর কথা ভেবে আমি চুপ থেকেছিলাম। এখন আর কাঁদিস না, চল। এরপর মিশু ওর বাবার সাথে বাসায় চলে গেল। বাসায় গিয়ে অনেক কান্নাকাটি করলো। বারবার শুধু শাকিলের বলা কথাগুলোই ওর মনে পড়ছিল। ওর কেন জানি বারবার মনে হচ্ছিল শাকিল তখন ওকে যেসব কথা বলেছে সেগুলো সত্য না, কোথাও একটা ভুল হচ্ছে ওর। আর কিছু না ভেবে শেষে ভাবলো কালকে কলেজে গিয়ে আবার শাকিলকে সব কথা জিজ্ঞেস করবে, তারপরে সব ক্লিয়ার হবে। টিউশনিগুলো শেষ করে ম্যাচে ফিরলাম। মনটা খারাপ, তাই কিছু ভালো লাগছে না। অন্যদিন হলে এই সময় প্রতিদিন মিশুর সাথে ঘুরতে বের হতাম, কিন্তু এখন সেসব করার কোনো উপায় নেই। সব কিছু আজ নিজের হাতে শেষ করে দিলাম। আজকে তখন মিশুকে কথা শোনাতে আমার বুকের ভিতর অনেক কষ্ট হচ্ছিল। বিশেষ করে পাগলিটার চোখে পানি দেখে আমার একদম ভালো লাগছিল না। মেয়েটাকে কোনোদিন কাঁদতে দেখিনি। আমার সাথে যতক্ষণ থাকতো সারাক্ষণ হাসি মুখে থাকতো। আমিও চেষ্টা করতাম আমার মুখে হাসিটা ধরে রাখার, কিন্তু আজকে আমি নিজেই ওর চোখের পানির জন্য দায়ী হলাম। এছাড়া আর করতামই বা কি? পাগলিটা তো শুধু এখন একটু কষ্ট পাচ্ছে, কিন্তু যদি আমি ওর সাথে থাকি তাহলে সারা জীবন মেয়েটাকে কষ্টে থাকতে হবে, যেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। মন ভালো নেই, তাই আর দুদিন কলেজে গেলাম না, সারাদিন ম্যাচে পড়ে থাকলাম। এই দুদিনে মিশুর একটা ফোনও আসেনি। অবশ্য আসবেই বা কী করে, আমি তো আমার ফোনের সিমটাই চেঞ্জ করে ফেলেছি। আজকে কলেজে একটু তাড়াতাড়ি চলে এলাম, কেননা আজকেও এমন কিছু একটা করতে হবে যেটা দেখার পর মিশু আর কোনোদিন আমাকে ভালোবাসার কথা ভাববে না। কিন্তু আমার এই কাজে সাফল্যের জন্য কারো প্রয়োজন আছে, তবে কাকে বলা যায়? ও হ্যাঁ, পেয়েছি, নিধিকে গিয়ে বলি। মেয়েটা একবার আমাকে প্রপোজ করেছিল, কিন্তু আমি না করে দিয়েছিলাম। হাই নিধি। ও হাই। তা সূর্য আজকে কোন দিকে উঠেছে শুনি? কেন হঠাৎ এই প্রশ্ন করছো কেন? না মানে এর আগে আমি যখন তোমার সাথে কথা বলতে যেতাম তখন তো তুমি আমাকে দেখা মাত্রই নাই হয়ে যেতে। আরে না, তখন তো আমি এমনিতেই তোমার সাথে ফাজলামো করতাম। ও মা, তাই? আমি তো মনে করেছিলাম অন্য কিছু। অন্য কিছু কেন হতে যাবে? আরে না, কিছু না। তা কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। এত সকাল সকাল? ব্যাপারটা কি শুনি? আসলে এমনিতেই ম্যাচে বসে থাকতে ভালো লাগছিল না, তাই ভাবলাম কলেজে যাই, কিন্তু এখানে এসে দেখি কেউই তেমন আসেনি। তাই তুমি এখন আমার সাথে কথা বলতে এলে, তাই না? তাই তো এখানে দাঁড়িয়ে না থেকে চলো ক্যান্টিনে গিয়ে বসি। ঠিক আছে, চলো। নিধিকে সাথে নিয়ে ক্যান্টিনের দিকে গেলাম। সেখানে শুধু বসেছি, তখনই দেখলাম মিশু আমাদের দিকে আসছে, তাই আমি সাথে সাথে আমার কাজ শুরু করে দিলাম। আচ্ছা নিধি, তুমি দিন দিন এত সুন্দর হয়ে যাচ্ছ কেন? এই, তোমার আজকে কি হয়েছে বলো তো? আরে বলো না প্লিজ, কেন তুমি এত সুন্দর কেন? আমি তো এখন তোমার প্রেমে পড়ে গিয়েছি। ও মা, তাই? তাহলে তোমার সেই মিশুর কি হবে? আরে ধুর, তুমি আর বলার মতো নাম পেলে না, ওই ফালতু মেয়েটার নামটাই বলতে হবে? দিলে তো মুডটা নষ্ট করে। এমন করে কেন বলছো? আচ্ছা ঠিক আছে, আমি সরি, কিন্তু হঠাৎ মিশুর সাথে তোমার কি হলো? তুমি ওকে ভালোবাসতে, সেই জন্যই তো আমাকেও ফিরিয়ে দিয়েছিলে। আরে আমায় কি পাগল কুত্তা কামড় দিয়েছে নাকি? ওই মেয়েকে ভালোবাসতে যাব আমি? তুমি এসব ভাবলে কি করে? তাহলে যে তোমরা সারাক্ষণ একসাথে থাকতে, একসাথে ঘোরাফেরা করতে, সেগুলো? আর তাছাড়া পুরো কলেজই তো জানে তোমার আর মিশুর ব্যাপারটা। দেখো, তুমি যে আমায় মিশুর সাথে থাকতে দেখেছো সেটা সত্য, কিন্তু মিশুর সাথে যে আমার সম্পর্ক আছে এই কথাটা পুরো মিথ্যা। তাহলে সত্যটা কি? সত্যটা হলো আমি ওই ফালতু মেয়েকে কোনোদিন ভালোই বাসিনি। মেয়েটার ভাব একটু বেশিই ছিল, তবে ভাব কমানোর জন্য শুধু প্রেমের অভিনয় করে গেছি, তাছাড়া আর কিছুই না। তার মানে মিশুকে তুমি কোনোদিন ভালোই বাসনি, তাই তো? হ্যাঁ ঠিক তাই। আমি আর চোখে তাকিয়ে দেখলাম মিশু একপাশে আড়ালে দাঁড়িয়ে আমাদের কথাগুলো শুনছে। তাহলে তুমি ভালোবাসোটা কাকে? কেন, বললাম তো আরেকটু আগে। কিন্তু তুমি যদি এবারেও মিশুর সাথে যা করেছো সেটা যদি আমার সাথেও করো, তখন? তোমার কি সেটা বিশ্বাস হয়? আমি কি তোমার সাথে এমন করতে পারি বলো?
ওর হাত ধরে বললাম। না, আমি তা বলিনি, তবে আর একটা কথা জানার ছিল। বলো। আমি শুনেছিলাম তুমি মিশু খুব তাড়াতাড়ি বিয়ে করবে, এটাও কি তাহলে মিথ্যা নাটক? আর বলতে, তোমার কি মনে হয় ওই বাজে মেয়েকে আমি বিয়ে করব? আরে ও তো একটা ফালতু মেয়ে, ওকে বিয়ে করে আমি নিজের জীবনটা শেষ করে ফেলবো নাকি? তাছাড়া ফালতু মেয়েকে কেউ কোনোদিন বিয়েও করবে? কথাটা শেষ করার আগেই মিশু এসে আমার গালে দুটো থাপ্পড় বসিয়ে দিয়েছে। এদিকে মিশুর এমন কাজে নিধিসহ পুরো ক্যান্টিনের সবাই আমাদের দিকে অবাক হয়ে চেয়ে আছে। আর একটাবার যদি তোর ওই পাপি মুখ দিয়ে আমার নামে আর একটা বাজে কথা বের করেছিস, তাহলে আমার এই পায়ের জুতো দিয়ে তোর মুখ লাল করে দিব। বেহায়া, নির্লজ্জ, ছোট লোক কোথাকার। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। মানুষ ঠিকই বলে, রাস্তার কুকুরদের সর্বসময় রাস্তাতেই রাখতে হয়, তাদের কোনোদিন বাসার ভেতরে আশ্রয় দিতে নেই। আর আজকে তার সঠিক প্রমাণ হলি তুই। আমি নিশ্চুপ। আসলে আমারই ভুল, আমারই মাথা খারাপ হয়ে গিয়েছিল। সেই জন্য তোর মতো একটা ছোট লোককে ভালোবেসেছিলাম, তোকে মনের ঘরে জায়গা করে দিয়েছিলাম। ভুলে গিয়েছিলাম যে তুই আমাদের বাসার কাজ করার চাকরের চেয়েও অধম। তোর স্থান হলো আমাদের বাসার চাকরদের সমান। কি হলো, এখন আর মুখ দিয়ে কথা বের হচ্ছে না, নাকি এখন বোবা হয়ে গেলি? শোন, আজকের পর থেকে তোর এই পাপী মুখ আমাকে ভুলেও দেখাবি না। আর হ্যাঁ, তুই কি যেন বলেছিলি, আমার নাকি কোনোদিনও বিয়ে হবে না, তাই না? আমাকে নাকি কেউ বিয়ে করবে না। শোন, এই চলতি মাসেই আমি বিয়ে করব, সেটা খুব ধুমধাম করে। এই বলে চলে যাচ্ছিল, কিন্তু আবার কি যেন মনে করে ফেরত এলো। তারপর, জানিস, তোকে সত্যি অনেক ভালোবেসেছিলাম। মনের গহীন বনে তোকে পুষে রেখেছিলাম গোটা মন জুড়ে, কিন্তু তুই তার দাম দিতে পারলি না। আজকের পর থেকে ভুলেও আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না, ছোট লোক, অমানুষ কোথাকার। এটা বলে মিশু কাঁদতে কাঁদতে দৌড়ে সেখান থেকে চলে গেল। এদিকে এতক্ষণ ধরে আমি মাথা নিচু করে বসেছিলাম। মিশু যাওয়ার পর আমি আর সেখানে দাঁড়িয়ে রইলাম না, চুপচাপ কাউকে কিছু বলতে না দিয়ে হাসি মুখে সেখান থেকে সরে এলাম। কলেজে আর রইলাম না। চলে এলাম একটা নিরিবিলি জায়গায়। চুপচাপ সেখানে বসে মিশুর বলা কথাগুলো মনে করতে থাকলাম। যখনই কথাগুলো মনে হচ্ছে, তখনই চোখের বাঁধগুলো যেন আর মানতে চাইছে না, অঝরে ভেঙে ঝরে যাচ্ছে সব অশ্রু, বিশেষ করে মিশুর চোখের পানিগুলো। তখন ওকে এভাবে কাঁদতে দেখে কষ্টগুলো সোজা বুকের বা পাঁজরটাতে গিয়ে লাগছিল, কিন্তু তারপরেও সেটা কাউকে বুঝতে দেইনি। তবে যাক, একটা ব্যাপার ভালোই হলো, আজকের পর থেকে মিশু আর আমাকে ভালোবাসার কথা মাথায় আনবে না। আমার উপর ওর যেটুকু ভালোবাসা আছে সেটুকু সবটুকু ঘৃণায় পরিণত হবে, যেটা আমি নিজেই চেয়েছিলাম। এখন আর আমায় কষ্ট করে কোনো নাটক করতে হবে না। এদিকে মিশু বাসায় গিয়ে অনেক কান্নাকাটি শুরু করে দিল। শাকিলের তখনকার বলা কথাগুলো শুনে বুকটা কষ্টে ফেটে যেতে চাইছে ওর। এখনও বিশ্বাস করতে চাইছে না নিজের চোখকে। কি করে পারলো সে মিশুর সাথে এমনটা করতে? আমার ভালোবাসা কি কোনোই মূল্য ছিল না ওর কাছে? এতই টাকার লোভ ওর? তার মানে এতদিন আমার সাথে ও যা যা করেছে সব কিছুই নাটক ছিল? যা কিছু করেছে সব কি তাহলে মাত্র আমার বাবার টাকার লোভে? ওর কাছে কি আমার কোনো মূল্যই নেই? এইসব কথা ভাবছে আর চোখের পানি ঝরাচ্ছে মিশু। এভাবে প্রায় অনেকক্ষণ কাঁদলো সে, কিন্তু একসময় হঠাৎ কান্না বন্ধ করে দিল। তারপর কি যেন একটা ভেবে ফোনটা বের করে ওর আব্বুকে ফোন দিল। হ্যালো আব্বু। আরে কি ব্যাপার মামুনি, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? না, আমার কিছু হয়নি, তুমি এখনই তাড়াতাড়ি বাসায় চলে এসো, আমার তোমার সাথে কিছু জরুরি কথা আছে। সেটা না হয় যাচ্ছি, কিন্তু তুই কাঁদছিস কেন এটা তো বল। ওসব কোনো কথা না, তুমি তাড়াতাড়ি চলে আসো, ব্যাস। এই বলে ফোন কেটে দিল মিশু। তারপর আবার কান্নায় ভেঙে পড়লো। চক্ষু যেন আর কোনো বাধা মানতে চাইছে না ওর, কষ্টে ভেতরটা ফেটে যাচ্ছে। মিশু ওর বাবাকে ফোন করার কিছুক্ষণ পরেই তিনি বাসায় চলে আসেন, আর বাসায় এসে দেখে যে তার আদরের একমাত্র রাজকুমারী অঝরে কেঁদে যাচ্ছে। কি ব্যাপার মামুনি, তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর, আমাকে বল। কাঁদছিস কেন মা? কি হয়েছে তোর, আমাকে বল না। কেউ কি তোকে কিছু বলেছে? কেউ কোনো খারাপ ব্যবহার করেছে? কি হয়েছে শুধু একবার বল, তারপর দেখ আমি কি করি। তুমি যা বলেছিলে সব সত্যি কথাই বলেছিলে আব্বু। শাকিল আমাকে ভালোবাসে না, ও শুধু এতদিন আমার মন নিয়ে খেলা করে এসেছে। আজকে তার প্রমাণ আমি নিজের চোখে পেয়েছি। ওটা তো আমি তোকে অনেক আগেই বললাম, ওই ছেলে তোকে কোনোদিন ভালোবাসেনি। যাক, তাও ভালো যে এখন অন্তত তুই বুঝতে পেরেছিস। আর কাঁদিস না, যা হয়েছে সব ভুলে যা। কিন্তু আব্বু, আমি ওকে সত্যি অনেক ভালোবাসি, কি করে ভুলবো ওকে? ওকে ছাড়া এক মুহূর্তও কিছু ভাবতে পারি না।
ভুলতে তো তোকে হবেই রে মা। যে ছেলে তোর কথা কোনোদিন ভাবেনি, সেই ছেলে ইমোশন নিয়ে তো সারাক্ষণ খেলা করে গেছে, ওই ছেলের জন্য তুই তোর জীবনটা নষ্ট করবি? দেখ মা, তুই যাকে ভালোবাসিস এত তো একটা ছোট লোক, আর ছোট লোকদের কাজ সেটা তো তুই ভালো করে প্রমাণ পেলি। তাই এসব নিচু মনের মানুষদের কথা না ভেবে নিজের কথা ভাব। তুমি ঠিকই বলেছো আব্বু, ওইসব ছোট লোকদের কথা ভেবে আমি কেন আমার সময় নষ্ট করব? আমি কেন কষ্ট পেতে যাব? কেন কাঁদতে যাব? আমি কাঁদবে তো সে যে আমাকে নিয়ে ছিনিমিনি খেলেছে। এই হলো আমার মেয়ের মতন কথা, একদম ঠিক কথাটাই বলেছিস তুই। আমি তো তোকে এতক্ষণ ধরে এটাই বোঝাই দিতেছিলাম। আমি সব বুঝে গেছি আব্বু, দেরিতে হলেও বুঝেছি। আব্বু, আমি বিয়ে করব। কি তুই সত্যি বিয়ে করবি? হ্যাঁ আব্বু, আমি বিয়ে করব। তুমি যার সাথে আমার বিয়ে দেওয়ার কথা ভেবেছিলে, তোমার সেই বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করো। আমি বিয়ে করব, তবে হ্যাঁ, বিয়েটা কিন্তু অনেক ধুমধাম করে করবে, তা আবার এ মাসের মধ্যেই। সেসব নিয়ে তুই চিন্তা করিস না, শুধু তুই আমার একমাত্র আদরের মেয়ে, তোর বিয়ের আমি ধুমধাম করে দেব, এতে আবার বলার কি আছে? কিন্তু মামুনি, বিয়েটা এই মাসের মধ্যেই কেন? কারণ আমি ওকে কথা দিয়ে এসেছি যে এই মাসের মধ্যেই বিয়ে করে দেখিয়ে দিব। তুমি সব ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, তুই যা বলিস তাই হবে, আমি সব ব্যবস্থা করছি। মিশু আর ওখানে থাকলো না, সেখান থেকে সরে এলো, চলে গেল নিজের রুমে। তারপর রুমের দরজা বন্ধ করে আবার কান্নায় ভেঙে পড়লো। এভাবে অনেকক্ষণ কাঁদলো, কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছে সেটা বুঝতেই পারেনি। সকালে মিশুর বাবা এসে ওকে জাগিয়ে গেল, তাই মিশু আর বিছানায় শুয়ে না থেকে ফ্রেশ হতে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে চললো কলেজের দিকে। তবে আজকে আর প্রতিদিনের মিশুর মতো না, এক অন্যরকম মিশু হয়ে, যে রূপটা কলেজের অনেকেই এখনও দেখেনি, সাথে শাকিলও। এদিকে আমিও আর ম্যাচে বসে না থেকে কলেজে যেতে শুরু করলাম। মন খারাপ, তাই রাস্তার পাশ দিয়ে হেঁটে আনমনা হয়ে হেঁটে যাচ্ছি। কলেজের কাছাকাছি চলে এসেছি, ঠিক তখনই একটা কালো কালারের বড় গাড়ি আমার পাশ দিয়ে চলে গেল। তো গেল, এমনি গেল না, রাস্তার পাশে জমে থাকা পচা পানি সেগুলোর উপর দিয়ে চলে গেল। যে স্বরূপ রাস্তার সব পচা পানিগুলো আমার পুরো শরীর ভিজিয়ে দিল। আমি শুধু গাড়িটাকে কিছু বলতে যাবো, ঠিক তখনই দেখলাম গাড়ির ভেতর থেকে মিশু মাথা বের করে আমার দিকে চেয়ে আছে। ওকে দেখে বোঝাই যাচ্ছে যে ও এটা ইচ্ছা করেই করেছে, তাই ওকে আর কিছু বললাম না। এদিকে আমার অবস্থা পুরোই খারাপ, কাপড় চোপড় শেষ, সব কিছু নোংরা হয়ে গেছে। এভাবে কলেজে যাওয়া যাবে না, তাই আর সামনে বাড়ালাম না, আবার ম্যাচে ফিরে গেলাম। সেদিনের মতো কলেজে গেলাম না, ম্যাচেই শুয়ে থাকলাম। তারপর বিকেলে ছুটলাম টিউশনিগুলো করাতে, কিন্তু সেখানে গিয়ে যা শুনলাম সেটা শোনার পর আর কিছু বলার ছিল না। আমি যে দুটো ছাত্রীকে পড়াতাম তাদের বাবা মা নাকি আমার কাছে তাদের মেয়েকে পড়াবেন না, আমি নাকি তাদের মেয়েগুলোর সাথে অনেক অভদ্রতা আমি করি, তাছাড়া আমার নাকি চরিত্র ভালো না, সেটারও নাকি ওরা প্রমাণ পেয়েছে। এগুলো শোনার পর আমি আর ওনাদেরকে কিছু বলিনি, সাথে সাথে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে চলে এসেছি। এখন কেন যেন সত্যি নিজেকে খুব একা লাগছে, চোখ দুটো হালকা পানিতে ঝাপসা হয়ে যাচ্ছে। আজকে কলেজে এসে চুপচাপ ক্লাসে এসে বসলাম। আমি আসার কিছুক্ষণের মধ্যে মিশু চলে এলো, এসে আমার পেছনে গিয়ে বসে পড়লো। আমি একটু আঁট চোখে ওর দিকে চেয়ে সাথে সাথে মাথা ঘুরিয়ে নিলাম। এদিকে মিশু ক্লাসে আসার পর থেকে আমার দিকে চেয়ে রয়েছে, সেটা আমি আঁট চোখে তাকিয়ে অনেকবার দেখেছি। কোনো মতে ক্লাসগুলো শেষ করে সাথে সাথে ক্লাস থেকে বের হয়ে এলাম। তারপর ক্যাম্পাসে এক জায়গায় গিয়ে বসলাম, ঠিক সেই সময় মিশু সেখানে চলে এলো, সাথে ওর কিছু বান্ধবীরাও। কি রে মিশু, শুনলাম তোর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে? ঠিকই শুনেছিস, এ মাসের 20 তারিখে আমার বিয়ে। তোর বিয়ে আর আমাদের জানাসনি, নাকি জানাতে চাস না? কোনটা? আরে দূর, তোরা কি যে বলিস না, আমার বিয়ে আর তোরাদের জানাবো না, এটা আবার হতে পারে? আরে শুধু তোরা না, পুরো কলেজের সবাইকে আমার বিয়ের দাওয়াত খাওয়াবো আমি। আমাকে কি তোরা ছোট লোক পেয়েছিস নাকি? যাক বাবা, ভালোই হলো, অনেকদিন পর একটা বিয়ে খাওয়া যাবে। তা পাত্রটা নিশ্চয়ই শাকিল ভাই, তাই না? যাকে তুই খুব ভালোবাসিস। তোদের কি মাথা খারাপ নাকি? আমি বিয়ে করবো ছোট লোক প্রতারকটাকে? তোরা এটা ভাবলি কি করে? ওর তো আমার বাড়ির চাকর হওয়ারও যোগ্যতা নেই, আর তোরা বলিস কিনা আমি ওকে ভালোবাসি। পানি। শাকিল যদি না হয় তাহলে কাকে বিয়ে করছিস তুই? কাকে আবার? আমার আব্বুর বিজনেস পার্টনারের ছেলে রাতুলকে। ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। ছেলেটা দেখতে অনেক হ্যান্ডসাম, বর্তমানে নিজে ওর বাবার কোম্পানি দেখাশোনা করছে। তুই রাতুলকে বিয়ে করলে শাকিলের কি হলো? তোরা একটা কথা আর কতবার বলবি? আমি বললাম না, ওই জানোয়ারটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। লুচ্চা জানোয়ার, ছোট লোক একটা। ওর সাথে কি আমার মতো মেয়ের যায় বল? তাছাড়া এমনিতেই তো আগে চলতো আমার দয়ায়, তবে সেটা কালকে নিজেই বন্ধ করে দিয়েছি। মানে কিসের কথা বলছিস তুই?
কি আবার, আগে তো চলতো দুটো টিউশনির টাকা উপর দিয়ে, যেগুলো আমি ঠিক করে দিয়েছিলাম। তাতেই ছোট লোকের কি ভাব, তাই তো কালকে নিজে গিয়ে আবার ওর দুটো টিউশনি বন্ধ করে দিয়েছি। এখন দেখবো সে আরো ভাব নিয়ে কি করে চলে। ওকে বুঝিয়ে ছাড়বো, ওর জায়গা আমার পায়ের জুতোর কাছে। সেটা না হয় বুঝলাম, কিন্তু তাই বলে এমনটা করে? তুই কি কাজটা ঠিক করছিস? ছেলেটার তো সমস্যা হতে পারে, তাই না? হলে হবে, তাতে আমার কি। আরে এটা তো শুধু এখন শুরু, সামনে দেখ ওর আরো কত কি দুর্দশা করি। ওকে যদি আমি রাস্তায় না নামিয়ে নিয়ে এসেছি, কালকে তো শুধু টিউশনিটা গেছে, আজকে দেখবি ওকে ওর ম্যাথ থেকে বের করিয়ে ছাড়বো, আর সবশেষে কলেজ থেকে। আমাকে শুনিয়ে শুনিয়ে বলছে। এতক্ষণ ধরে আমি শুধু চুপচাপ ওদের কথাগুলো শুনছিলাম। আমি ওদের কিছু না বলে হাসি মুখে সেখান থেকে চলে এলাম। এমন একটা ভাব নিয়ে এলাম যেন আমার কোনো সমস্যাই হয়নি, মিশুর কাজে যেন আমার কোনো প্রবলেম হবে না। ওদের ওখান থেকে সরে এসে একটা পার্কের ভেতরে চলে এলাম। বুকের ভেতর কষ্ট হচ্ছে খুব, বুকটা কষ্টে ফেলে যেতে চাইছে। বিশেষ করে মিশুর বিয়ের খবরটা শুনে আরও বেশি কষ্ট হচ্ছে। মেয়েটা তাহলে অবশেষে আমার উপর রাগ করে বিয়েতে রাজি হয়ে গেল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মিশুর চোখে আমি এখন একজন অপরাধী। তবে এটাও বুঝতে পারছি যে সামনে আমাকে মিশুর কাছ থেকে আরও বড় কিছু আঘাত সহ্য করতে হবে। আমি জানি পাগলিটা আমার উপর অনেক অভিমান করে আছে। পার্কে প্রায় অনেকক্ষণ বসেছিলাম। ম্যাচে ফিরলাম যখন সন্ধ্যা হয়ে এলো তখন, কিন্তু ম্যাচে এসে যা দেখলাম সেটার বাকি ছিল। ম্যাচ মালিক ম্যাচে তালা দিয়ে গেছে। পরে তার ম্যাচ মালিকের কাছে ম্যাচের চাবি চাইতে গেলাম। দেখো, তুমি গত 2 মাস ধরে ম্যাচ ভাড়া দিচ্ছ না, এদিকে চলতি মাসও শেষ হয়ে এলো। আমি আর তোমাকে আমার ম্যাচে থাকতে দেব না। আঙ্কেল, আমি জানি আপনি আমার উপর অনেক রেগে আছেন, আর রাগারই কথা। আসলে আমি আপনাকে ম্যাচ ভাড়াটা অনেক আগেই দিয়ে দিতাম, কিন্তু হঠাৎ করে গ্রামের বাসায় আমার মা অসুস্থ হয়ে পড়ে, তাই সেখানে টাকাটা পাঠিয়ে দিয়েছিলাম। তাই আর আপনাকে ভাড়াটা দিতে পারিনি। তবে আপনি চিন্তা করবেন না, আপনার ভাড়া আমি কিছুদিনের মধ্যেই দিয়ে দিব। শুধু আমাকে কিছুদিন সময় দিন। ওহ, গ্রামের বাসায় টাকার দরকার হলে টাকা পাঠাতে পারো, আর আমার ম্যাচ ভাড়াটা দিতে পারো না? না, আমি আর তোমার কোনো সময় দিতে পারবো না। হয় তুমি কালকে আমার ম্যাচ ভাড়া দেবে, আর না হয় এখান থেকে চলে যাবে। আমি আর তোমাকে ম্যাচে রাখতে পারবো না। কিন্তু আঙ্কেল, যা বললাম সেটা করো। ভাড়া না দিতে পারলে ম্যাচ থেকে বের করে দেব। এর নাও চাবি। জি জি, ম্যাচের চাবিটা নিয়ে চলে এলাম। এখন কি করব কিছুই বুঝতে পারছি না। কালকের মধ্যে ম্যাচ ভাড়া কোথা থেকে পাবো? আগে তাও টিউশনিগুলো ছিল, সেগুলা দিয়ে চলতাম, কিন্তু এখন তো এগুলাও আর নেই। এদিকে পকেটে তেমন কোনো টাকাও নেই। করি তো কি করি এখন? গ্রামের বাড়িতে যে জানাবো সেটাও তো করতে পারবো না। এমনিতেই বাবা মারা যাওয়ার পর থেকে পুরো সংসারটা মা একাই নিজে টেনে টুনে চালাচ্ছে। এখন যদি শুনে যে আমাকে ম্যাচ থেকে বের করে দিয়েছে, তাহলে হয়তো তিনি মনে মনে অনেক কষ্ট পাবেন। তার চেয়ে ভালো কালকে আমি ম্যাচটা ছেড়ে দেব, তারপর কিছু একটা কার্যকর করে নেব। আজকে আর কলেজে গেলাম না, ম্যাচ থেকে তেমন কিছু নিলাম না, শুধু নিজের কিছু দরকারি জিনিসপত্র নিয়ে ম্যাচ থেকে চলে এলাম। তারপর পুরো দিন ধরে একটা কাজ খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও কোনো কাজ পেলাম না। সেদিনের মতো রাতটা রাস্তাতেই কাটিয়ে দিলাম। তারপরের দিন অনেক খোঁজাখুঁজি করে একটা রেস্টুরেন্টে পার্ট টাইম কাজ পেলাম। খাওয়া দাওয়া ওদের, মাস শেষে হালকা কিন্তু বেতন দেবে। কোনো উপায় না পেয়ে এতেই রাজি হয়ে গেলাম। সব কিছু ঠিক করে তখনই কাজে লেগে গেলাম। পরের দিন আবার ছুটলাম কলেজে গিয়ে সোজা ক্লাসে ঢুকে গেলাম। 2 দিন আসিনি, তাই সব মন লাগিয়ে বুঝতে লাগলাম, কিন্তু সেটাও আর বেশিক্ষণ পারলাম না। পড়ার দিকে মন দিতে দিতে হঠাৎ করে মিশুর কথা মনে পড়ে গেল। ক্লাসে চারদিকে ভালো করে তাকিয়ে দেখলাম, কিন্তু মেয়েটা আজকে নেই। হয়তো বা আজকে কলেজে আসেনি, কিন্তু কেন? ওর আবার কোনো সমস্যা হলো না তো? অবশ্য ওর আবার এখন কি প্রবলেম হতে পারে? তাই আর বেশি কিছু না ভেবে ক্লাসের দিকে মন দিতে লাগলাম। ক্লাস শেষ করে শুধু গেটের কাছে গেছি, ঠিক তখনই পেছন থেকে কেউ একজন শাকিল বলে ডাক মারলো। পেছনে তাকিয়ে দেখি নিধি। ডাকলে কেন? কিছু বলবে? সেই জন্যই তো ডাকলাম। ও, তা বলো কি বলবে? 2 দিন কলেজে কেন আসোনি? একটু প্রবলেম ছিল, তাই আর আসা হয়নি। কিন্তু কেন? না মানে এমনিতেই, তোমাকে 2 দিন ক্লাসে দেখলাম না, তাই জিজ্ঞেস করলাম। তা কই যাচ্ছ এখন? চলো ওইদিকে গিয়ে বসি। সরি, এখন আমি আর তোমার সাথে বসতে পারবো না। এখন আমার একটু তাড়া আছে। এখন আবার তোমার কিসের তাড়া? আসলে একটা জায়গায় একটা পার্ট টাইম জব নিয়েছি তো, তাই ওখানে যাচ্ছি। পার্ট টাইম জব করছো মানে? তুমি আবার কবে থেকে এসব শুরু করলে? সেসব অনেক কথা এখন বলে শেষ করতে পারবো না। তার চেয়ে বরং আমি এখন আসি। বাই। কিন্তু আমি এই বলে ওখান থেকে চলে আসছিলাম, কিন্তু গেটের কাছে যাব ঠিক তখনই সেই সময় কলেজে একটা
বড় গাড়ি প্রবেশ করলো। গাড়িটা দেখে আমার আর বোঝার বাকি নেই যে এটা কার গাড়ি। গাড়িটা এসে একদম আমার সামনে থামলো। তারপর গাড়ি থেকে প্রথম একটা ছেলেও, পরে মিশু নিজে নামলো। কিছুই বুঝতে পারছি না মিশুর সাথে এই ছেলেটা কে, ও মিশুর গাড়িতে কি করছে, এইসব চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। ঠিক তখনই সেই ছেলেটা, এই বেটা জন্মকানা, রাস্তার সামনে থেকে সর, পাগলদের মতো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছিস। আমি শুধু ছেলেটাকে কিছু বলতে যাবো, ঠিক সেই সময় আরে বাবু, তুমি এই ছোট লোকদের সাথে এভাবে কেন কথা বলছো? এরা কি সোজা কথার মানুষ বলো? তার চেয়ে বরং বেশি কথা না বলে গাড়িটা এই ছোট লোকটার উপর দিয়ে চালিয়ে দাও, তাহলে ঝামেলা ক্লিয়ার। তুমি ঠিক বলেছো বেবি, এসব গাইয়া ছোট লোকদের সাথে এমনটাই করা উচিত। দাঁড়াও, ওর ব্যবস্থা করছি। ছেলেটা আমার কাছে চলে এলো, তারপর কিছু না বলেই দিল একটা ধাক্কা। দেখুন, এতক্ষণ ধরে আমি আপনাদের কিছু বলিনি, কিন্তু এখন যা করছেন সেটার ফল কিন্তু ভালো হবে না। আরে ছোট লোকের বাচ্চা, তুই আমার কি করবি ব্যা? তোর এত বড় সাহস, আমাকে হুমকি দিস, এই সাফি চৌধুরীকে হুমকি দিস? আজকে তোকে খেয়ে ফেলবো। দিল আবার এক ধাক্কা। এবার আর মাথা ঠিক রাখতে পারলাম না, দিলাম মনের রাগ জুড়ে নাক বরাবর একটা ঘুষি বসিয়ে। আমার হাতে ঘুষি খেয়ে সাথে সাথে ছেলেটার নাক ফেটে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। আমি শুধু আবার ছেলেটাকে মারতে যাবো, ঠিক সেই সময় তোর সাহস তো কম না, তুই আমার হবু স্বামীর গায়ে হাত তুলিস? নির্লজ্জ বেহায়া ছোট লোকের বাচ্চা, আজকের পর থেকে যেন তোকে আমার ধারের কাছেও না দেখি। চুপচাপ মিশুর কথাগুলো শুনছিলাম। এদিকে এই ফাঁকে মিশুর সাথে আসা ছেলেটা গাড়ি থেকে একটা বড় রড বের করে সোজা আমার বা পায়ে আঘাত করে, ফলে সোজা মাটিতে পড়ে যায়। তবে এবার আর কোনো প্রতিবাদ করলাম না। আমাকে প্রতিবাদ করতে না দেখে ছেলেটা এলোপাতাড়ি আমার গায়ে লাথি মারতে লাগলো। মারতে মারতে এক সময় আবারও মুখ দিয়ে রক্ত বের করে দিল। এদিকে মিশু আমাকে এভাবে মার খেতে দেখে সাথে সাথে সেই ছেলেটাকে না মারার জন্য আটকাতে লাগলো। হয়েছে, আর মারতে হবে না। না, আজকে আমি এই ফকিনীর বাচ্চাটাকে মেরেই ফেলবো। এর এত বড় সাহস আমার গায়ে হাত তোলে। আরে ধুর, অনেক হয়েছে, এবার ছাড়ো তো। অনেক মেরেছো, আর না। তাছাড়া অযথা এসব ফালতু ছেলেদের মেরে নিজেদের হাত কেন নোংরা করছো? শুধুমাত্র তোমার কথা একে জানে ছেড়ে দিলাম, নইলে আজকের খবর করেই ছাড়তাম। এবার চলো। শোন, আজকের পর থেকে তুই ভুলেও আমার সামনে আসবি না। তোকে যদি আর আমার সামনে দেখি তাহলে নেক্সট টাইম জীবিত রাখবো না। ছেলেটা গিয়ে গাড়িতে বসলো। এদিকে মিশু আর দাঁড়িয়ে রইলো না, সেও চলে গেল গাড়ির কাছে। তারপর গাড়ির ভেতরে ঢুকে পড়লো। তবে গাড়িতে ওঠার আগে আমার দিকে কিছুক্ষণ করুণভাবে তাকিয়ে রয়েছিল, পরে গাড়িতে বসে পড়লো। গাড়িতে ওঠার আগে আমি ওর চোখের কোণে হালকা পানি গড়িয়ে পড়তে দেখেছিলাম, তবে আমার তাকানো থেকে সাথে সাথে লুকিয়ে চোখের পানিটুকু মুছে ফেললো। তারপর একসময় গাড়িটা আমার সামনে দিয়ে চলে গেল। আমি আর পড়ে না থেকে কষ্ট করে সেখান থেকে উঠে গেলাম। পায়ে ভালোই লেগেছে, সাথে মুখেও হালকা আঘাত লেগেছে। কলেজ থেকে সোজা রেস্টুরেন্টে চলে গেলাম। রেস্টুরেন্ট মালিক আমার এমন অবস্থা দেখে সেদিনের মতো কাজ করতে মানা করলেন, সাথে কিছু ওষুধও কিনে দিলেন। সেদিনের মতো আর কোনো কাজ করলাম না। তারপরের দিন কলেজে গেলাম না, রেস্টুরেন্টেই রয়ে গেলাম। এভাবেই চলে গেল আরও কিছুদিন। এখন আর কলেজে যাই না, সারাক্ষণ রেস্টুরেন্টেই কাজ করে সময় কাটিয়ে দেই। এদিকে রেস্টুরেন্ট মালিকও আমার কাজ দেখে অনেক খুশি হয়েছেন। প্রতিদিনের ন্যায় এমনই একদিন কাস্টমারদের অর্ডার নিচ্ছিলাম, ঠিক তখনই দেখলাম মিশুর সাথে ওর কিছু বান্ধবীরা, ওরা সবাই রেস্টুরেন্টে ঢুকলো। প্রথমে আমি ওদের দেখে অর্ডার নিতে যেতে চাইছিলাম না, কিন্তু কোনো উপায় না পেয়ে নিজেই গেলাম। ম্যাডাম, আপনার অর্ডারটা একটু বলবেন? নাও। আমার দিকে অবাক হয়ে চেয়ে আছে। তুমি, তুই এখানে? জি ম্যাডাম, আপনাদের অর্ডারটা বললে ভালো হতো। বাহ, খুব ভালোই উন্নতি হয়েছে দেখছি তোর। ম্যাডাম, অর্ডারটা? এখন কোথায় গেল তোর সেই ভাবগুলো? আর খেলবি না মেয়েদের মন নিয়ে? ম্যাডাম, আমার মনে হয় আপনি এখন কিছু অর্ডার করবেন না, থাক এখন তাহলে আমি চলি। কিছু লাগলে একটু দয়া করে ডেকে নিয়েন, এই বলে চলে আসছিলাম। এই ছোট লোক ওয়েটার, আমি কি তোকে এখনো যেতে বলেছি? এদিকে আয় আর চুপচাপ আমাদের অর্ডারটা নে। এদিকে মিশুর এভাবে কথা বলা দেখে রেস্টুরেন্টে সবাই অবাক চোখে আমাদের দিকে চেয়ে আছে। সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। এখন বলুন আপনারা কি অর্ডার করবেন? ভুল হয়ে গেছে মানে? জেনে বুঝে অন্যায় করে এখন বলছিস ভুল হয়ে গেছে? তোরা ফকিন্নি ছোট লোকদের এইসব রেস্টুরেন্টে কাজ করতে দেয় কে? কোনো আদব কায়দা কিছুই শিখায়নি। আমি কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। এদিকে রেস্টুরেন্টের মালিক এতক্ষণ ধরে সবকিছু দেখছিলেন, তিনি আর বসে না থেকে আমাদের কাছে চলে এলেন। জি ম্যাডাম, কোনো সমস্যা? সমস্যা তো অনেক, কিন্তু আপনি কে? জি, আমি রেস্টুরেন্টের ওনার। ও, তাহলে আপনি হলেন এখানকার ওনার। তা কেমন ওনার আপনি? হ্যাঁ, কি সব আজে বাজে কর্মচারী রাখেন, ম্যানার্স বলতে কিছুই নেই এদের। কেন ম্যাডাম, এভাবে কেন বলছেন? তো কিভাবে বলবো? আপনাদের এই কর্মচারী কিভাবে কাস্টমারদের সাথে কথা বলতে হয় তার কিছুই জানে না, আর এদের রেখেছেন কাজে।
এরকম চলতে থাকলে তো আর এই রেস্টুরেন্টে আসাই যাবে না। সরি ম্যাডাম, এতে আমি কিছু করতে পারবো না। আমার রেস্টুরেন্টে এদের দিয়েই চলবে। এতে যদি আপনাদের প্রবলেম হয় তাহলে বলবো আমি অনেক দুঃখিত। আপনাদের মন চাইলে আপনারা এখানে আসবেন না, চাইলে নাও আসতে পারেন, কিন্তু তারপরও আমার ছেলেদের ব্যাপারে কোনো বাজে মন্তব্য করবেন না। কিন্তু ধন্যবাদ ম্যাডাম, চাইলে আপনি এখন আসতে পারেন। মিশু আর কিছু না বলে আগে গজগজ করতে করতে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। এদিকে আমিও আর কিছু না বলে চুপচাপ রেস্টুরেন্ট মালিকের কাছে ক্ষমা চেয়ে নিলাম। আরে ধুর, তুমি ক্ষমা যাচ্ছ কেন? এতে তোমার কোনো দোষ নেই। না স্যার, আমার জন্য আপনাকে এত কিছু শুনতে হলো, এসবের জন্য আমি আপনার কাছে আবার ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখো, আমি হতে পারি রেস্টুরেন্টের মালিক, রেস্টুরেন্ট চালাতে গেলে কাস্টমারদের সাথে মধু সম্পর্ক রাখতে হবে, কিন্তু তাই বলে বিনা অপরাধে কেউ আমার রেস্টুরেন্টের ছেলেদের অপমান করবে তা আমি কোনোদিন মেনে নিতে পারি না। আর আমি খুব ভালো করেই জানি এখানে তুমি কোনো অন্যায় করোনি। জি স্যার। যাও, এখন গিয়ে নিজের কাজে মন দাও, এসব নিয়ে আর বেশি কিছু ভেবো না। জি, কয়েকদিন কলেজে যাইনি, তাই আজকে সকাল সকাল কলেজে চলে এলাম। কলেজে এসে ক্লাসে বসে শুধু একটা ক্লাস করেছি, কিন্তু ঠিক তখনই পিয়ন এসে আমার প্রিন্সিপাল রুমে ডেকে নিয়ে গেল। স্যার আসবো? আসো। জি। নাও, এটা ধরো। কি এটা স্যার? এটা তোমার টিসি, তোমাকে এই কলেজ থেকে বের করে দেয়া হলো। টিসি মানে? আমাকে বিনা অপরাধে কেন টিসি দেওয়া হচ্ছে স্যার? তোমাকে আমি এত কিছু বলতে পারবো না, পেপার চেয়ে গেছো, ব্যাস। এখন বাসায় চলে যাও, আজকের পর থেকে আর আমাদের এই কলেজে আসবে না। কিন্তু স্যার, আমার অন্যায়টা কি সেটা তো আমার জানার অধিকার আছে, তাই না? বললাম না, আমি এখন তোমায় এত কিছু বলতে পারবো না। তোমার নামে অনেক খারাপ খারাপ অভিযোগ এসেছে, তাই তোমাকে কলেজ থেকে বের করে দিলাম। স্যার, অভিযোগগুলো কে করেছে জানতে পারি? না, তোমার এত কিছু জানার দরকার নেই, এখন তুমি আসতে পারো, অযথা আমায় বিরক্ত করো না। জি স্যার, আপনি আপনার কাজ করুন। সরি, চলি স্যার। চলে এলাম প্রিন্সিপাল স্যারের রুম থেকে, টিসির কাগজটা হাতে ধরে আছি। চোখগুলো যেন কষ্টে কোনো বাধা মানতে চাইছে না, কিন্তু তারপরও সেগুলো আটকে রাখলাম। কি এবার কেমন লাগলো? হ্যাঁ, এবার উচিত শিক্ষা হয়েছে, দিলাম কলেজ থেকে চিরদিনের জন্য বের করে। পেছন থেকে বললো মিশু। ও, তার মানে সব তুমি করেছো? হ্যাঁ, আমি করেছি। এটা আমার অনেক আগেই করা উচিত ছিল। তোর মতো ছেলেদের এই কলেজে থাকার কোনো অধিকার নেই। আমি শুধু চুপচাপ চেয়ে আছি। এবার দেখবো এরপর তুই আর কিভাবে মেয়েদের মন নিয়ে খেলা করিস। যা, এবার গ্রামের বাড়ি গিয়ে সেখানে তোর মা আর বোনকে নিয়ে। ধন্যবাদ এত কিছু করার জন্য, চলি। অদ্ভুত একটা হাসি দিয়ে চলে এলাম, থাকলাম না সেখানে, চলে এলাম। আর কিছুক্ষণ থাকলে চোখের পানি ধরে রাখতে পারতাম না। আজকের পর থেকে সব শেষ হয়ে গেল। যেটার জন্য এতদিন কত কষ্ট করে শহরে পড়ে রইলাম সেটাই আর রইল না। কথাটা ভাবতেই কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। মিশু সব কিছু জেনেও এই কাজটা করতে পারলো। অবশ্যই এতে ওর দোষী বা কী আছে? ও নিজের চোখে যা দেখেছে সেটাই করেছে, এতে ওকে দোষ দিয়েও লাভ নেই। এদিকে মিশু শাকিলের চলে যাওয়ার দিকে করুণভাবে চেয়ে আছে। ওর নিজেরই চোখ দিয়ে এখন অশ্রু বেরিয়ে পড়ছে, বিশেষ করে শাকিলের যাওয়ার আগেই সেই হাসিটা দেখে। এটা আমি কি করলাম? সব জেনে বুঝেও ছেলেটার জীবনে এত বড় ক্ষতি করে ফেললাম। যে পড়াশোনার জন্য ছেলেটা নিজের পরিবার ছেড়ে শহরে পড়ে আছে, সেটাই আজকে আমি ওর কাছ থেকে কেড়ে নিলাম। এখন ছেলেটা করবে কি? এখন যদি শাকিলের মা এইসব শুনতে পারে তাহলে তাদের উপর দিয়ে কী বয়ে যাবে? এটা ভাবতেই মিশুর চোখ দিয়ে আরও বেশি পানি ঝরতে লাগলো। সেও আর সেখানে দাঁড়িয়ে না থেকে চুপচাপ মাথা নিচু করে ভেজা চোখে মন খারাপ করে গাড়িতে চড়ে বাসায় চলে এলো। সেও আর সেখানে দাঁড়িয়ে না থেকে চুপচাপ মাথা নিচু করে ভেজা চোখে মন খারাপ করে গাড়িতে চড়ে বাসায় চলে এলো। রেস্টুরেন্টে এসে চুপচাপ আবার কাজে মন দিলাম, কাউকে কিছু বুঝতে দিলাম না। কি ব্যাপার, এত তাড়াতাড়ি কলেজ থেকে চলে এলে যে? জি না স্যার, ভালো লাগছিল না তাই ক্লাস না করে এখানে চলে এলাম। কেন, তোমার আবার এখন কি হলো? শরীর খারাপ নাকি? না স্যার, এমনিতেই ভালো লাগছিল না, এখন ঠিক আছে। তাহলে এখন তুমি তোমার কাজ করো। জি স্যার। এরপর তিনি চলে গেলেন, আমি আমার কাজ সামলাতে লাগলাম। যতবারই কাজে মন দিতে যাচ্ছি ততবারই কাজে মন দিতে পারছি না। বারবার শুধু কলেজের কথাগুলো মনে পড়ছে। গ্রামে মাকে কি করে এসবের কথা জানাবো, কি মুখ নিয়ে বলবো, সব কিছু কোনো কিছুই মাথায় আসছে না। জীবনটা কি থেকে কি হয়ে গেল, এভাবে কেটে গেল আরও কিছুদিন। অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম যে আর এখানে থাকবো না, গ্রামে চলে যাব মা বোনের কাছে। পরে না হয় সেখানে কোনো একটা কলেজে ভর্তি হয়ে নেব। আজকে সারাদিন কাজ করে রাতের বেলা রেস্টুরেন্ট বন্ধর আগে রেস্টুরেন্ট মালিকের কাছে গেলাম। কি ব্যাপার শাকিল, তুমি কি কিছু বলবে? জি স্যার, একটা কথা বলার ছিল। ওহ, তা বলো, কি বলবে? স্যার, আমি কালকে গ্রামে চলে যাব, এখানে আর কাজ করতে পারবো না। হঠাৎ এই চিন্তা কেন? তোমার কি এখানে কোনো সমস্যা হচ্ছে? হলে আমাকে বলো। জি না স্যার, এখানে আমার কোনো সমস্যা হচ্ছে না। আসলে স্যার। বলো, কি বলতে চাইলে? আসলে তারপর কলেজে সব ঘটনা খুলে বললাম। দেখো শাকিল, বর্তমান পৃথিবীতে টাকার উপর কোনো বড় কিছু নেই।
যাদের কাছে টাকা আছে তাদের কাছেই সব আছে, তাদের কাছেই সবকিছুর জোর। তোমার সাথে যা কিছু হয়েছে সব অন্যায় করা হয়েছে, এটা মোটেও ঠিক হয়নি, কিন্তু এখন এতে করারই বা কি আছে বলো? তাই তো আর এখানে থাকতে চাইছি না। আমি কালকে এই শহর থেকে চলে যাব স্যার। তোমাকে আটকাতেও পারবো না, যাও, সময় পেলে আবার এসো। আর হ্যাঁ, আমার কথা যদি কোনোদিন মনে কষ্ট পেয়ে থাকো তাহলে কিছু মনে নিও না, সেগুলো মন থেকে মুছে ফেলো। ছি, আপনি এসব কি ধরনের কথা বলছেন? আমি আপনার কথা আবার কি মনে করব? তাছাড়া মনে আঘাত করার মতো আপনি কোনো কথা বলেননি। ওনার সাথে আরও কিছুক্ষণ কথা বলে সব কিছুর হিসেব মিটিয়ে তারপর যেখানে থাকি সেখানে চলে এলাম। রাতেই সব কিছু গুছিয়ে রাখলাম, কালকে সন্ধ্যা গাড়িতে উঠবো। সেদিনের মতো আর রাতে ঘুমাতে পারলাম না, সারা রাত জেগেই কাটিয়ে দিলাম। অনেক চিন্তা ভাবনা করে পুরো রাত জেগে শহর ছেড়ে চলে যাওয়ার আগে মিশুর জন্য একটা চিঠি লিখলাম। এদিকে মিশুর বিয়ের দিনও কাছে চলে এসেছে, আর দুদিন পরেই ওর বিয়ে। মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক কাঁদিয়েছি ওকে। তবে এসব যদি না করতাম তাহলে ভবিষ্যতে ওকে হয়তো আমার সাথে আরও বেশি কষ্ট সহ্য করতে হতো। এখন হয়তো পাগলিটা আর আমাকে ভালোবাসে না, উল্টো হয়তো বেশি করে ঘৃণা করে আমায়, সাথে আমার ভালোবাসাটাকেও। কিন্তু আমি চাই না কেউ আমার পবিত্র ভালোবাসাটাকে ঘৃণা করুক, সেই জন্য এই চিঠিটা লিখলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আগে গিয়ে বাসের টিকিট কেটে নিয়ে আসলাম। তারপর গেলাম মিশুদের বাসার কাছে, কাউকে কিছু বুঝতে না দিয়ে গেটের দারোয়ান রফিক চাচার কাছে গেলাম। কেমন আছেন চাচা? আরে শাকিল বাবা যে, এতদিন পর, তোমার তো আজকাল দেখাই নেই। না, আসলে ইদানিং কলেজে অনেক পড়াশোনার চাপ, তাই আর এদিকে আসা হয় না। তা আপনি ভালো আছেন তো চাচা? হ্যাঁ বাবা, আল্লাহর দোয়া এখন সুস্থ আছি। তো এদিকে কোথায় এসেছিলে? আর মিশু মামুনির সাথে দেখা করলে? আসলাম আপনার কাছে, একটু দরকার ছিল আপনার কাছে। আরে বলে ফেলো না, কি বলবে, এতে আবার বলার কি আছে? চাচা, এই খামটা ধরুন। এটা কি কি আছে এটার ভিতর? একটা কাগজ আছে এর মধ্যে, এটা একটু কষ্ট করে মিশুকে দিয়ে দিয়েন। কিন্তু মিশু মামুনি তো এখন বাসায় নেই, সে সকালে একটা ছেলের সাথে বাইরে বের হয়ে গেছে। তবে চিন্তা করো না, মিশু মামুনি বাসায় ফিরলে আমি এটা তাকে দিয়ে দেব। না চাচা, খামটা এখন মিশুকে দিয়েন না, এটা ওকে 2-3 দিন পর দিয়েন, অর্থাৎ ওর বিয়ে হয়ে যাওয়ার পর। 2-3 দিন পর? কিন্তু কেন? এমনিতেই দয়া করে একটু আমার এই কাজটা করে দিয়েন চাচা, প্লিজ। আচ্ছা ঠিক আছে, দেব। ধন্যবাদ চাচা, চলি। চলে আসলাম ওখান থেকে। শুধু ওদের বাসার কাছ থেকে বের হয়েছি, ঠিক তখনই আমার সামনে একটা গাড়ি। তবে গাড়িটা দেখে বুঝতে আর বাকি রইল না এটা কাদের গাড়ি। এই বেটা ছোট লোকের বাচ্চা, তুই এখানে কি করিস? দেখুন, ভালোভাবে কথা বলুন। আরে হট শালা ফকিন্নির পুত, তোর সাথে কি ভালোভাবে কথা বলবো? তোর সাহস কি করে হলো আবার আমার সামনে আসার? রাস্তাটা আপনার বাবার গড়া টাকায় তৈরি না যে এখানে আপনার ছাড়া আর কেউ আসতে পারবে না। এতক্ষণ ধরে মিশু গাড়ির ভেতর থেকে আমার কথা সব শুনছিল। এই ছেলে, তুই এত কথা বলছিস কেন? যা গাড়ির সামনে থেকে সরে যা বলছি। আরে তুমি ওই ফকিন্নির সাথে এত কথা বলছো কেন? দেখো ওর এখন কি অবস্থা করি। কি ব্যাপার, গাড়িটা স্টার্ট করলে কেন? দেখোই না এখন এই ছোট লোকের বাচ্চার কি অবস্থা করি। এই বলে গাড়িটা স্টার্ট করে সোজা আমার দিকে এগোতে লাগলো। তারপর আমি কিছু বুঝে ওঠার আগে গাড়িটা সোজা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি রাস্তা থেকে ছিটকে পড়লাম রাস্তার এক সাইডে। এদিকে ছেলেটা যে আমাকে গাড়ি দিয়ে এভাবে ধাক্কা মারবে এটা মিশু ভাবতেও পারেনি। আমাকে ধাক্কা মারার সাথে সাথে মিশু শাকিল বলে চিৎকার দিয়ে উঠলো। তারপর গাড়িটা থামার সাথে সাথে দৌড়ে আমার কাছে ছুটে আসলো। এদিকে গাড়িটা ধাক্কা লাগার পরও কষ্ট করে রাস্তা থেকে উঠলাম, কিন্তু যেখানে পড়ে গিয়েছিলাম সেখান থেকে ওঠার পর দেখি সেই জায়গাটা রক্তে ভিজে গেছে। কি যেন ভেবে হাতটা মাথার পেছনে দিলাম। হাতটা মাথার পেছনে দেওয়ার পর হাতে গরম কিছু একটা অনুভব করলাম। যখন হাতটা সামনে নিয়ে এলাম দেখি পুরো হাত রক্তে ভিজে গেছে। আমি শুধু ওদের কিছু বলতে যাব, ঠিক সেই সময় হঠাৎ মাথা ঘুরে আবারও রাস্তায় পড়ে যায়। মাথা ঘুরে পড়ে যাওয়ার পর আমি একসময় অজ্ঞান হয়ে যাই। তবে জ্ঞান হারানোর আগে দেখলাম মিশু কাঁদতে কাঁদতে আমার নাম ধরে চিৎকার করে আমার দিকে ছুটে আসছে। এরপর আর কিছু মনে নেই। এদিকে মিশু শাকিল বলে চিৎকার করে কান্না করতে করতে দৌড়ে শাকিলের কাছে চলে এলো। তারপর ধাপ করে আমার মাথার কাছে বসে পড়লো। শাকিল, এই শাকিল, কি হলো তোমার? এই কি হলো, কথা বলছো না কেন? তুমি ঠিক আছো তো? এই মিশু, তুমি এই ফকিনিটার জন্য এরকম করছো কেন? ওকে রাস্তায় রেখে চলে আসো, বেটা পড়ে পড়ে মরুক ওখানে। এই শাকিল, কথা বলো না প্লিজ। আরে বললাম না চলো এখান থেকে। ওমার সাহস কি করে হলো শাকিলকে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার? তোমার এরকম করাকে অধিকার কে দিয়েছে? শাকিলের যদি কিছু হয়ে যায় না তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে দিব না। মিশুর হাতে থাপ্পড় খেয়ে ছেলেটা বোকাছোকা হয়ে চেয়ে আছে।
ওর মাথায় এখন কিছুই ঢুকছে না। এদিকে মিশু আর বসে না থেকে আশেপাশে লোকজন ডেকে শাকিলকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার শাকিলকে দেখার সাথে সাথে ওকে আইসিইউতে ভর্তি করিয়ে দিল। রাস্তায় ছিটকে পড়ে যাওয়ার কারণে শাকিলের মাথায় অনেক চোট লেগেছে। এদিকে ডাক্তার কোনো উপায় না পেয়ে শেষে শাকিলকে জরুরি অপারেশন থিয়েটারে নিয়ে গেল। অপারেশন থিয়েটার থেকে শাকিলকে বের করা হলো প্রায় 2-1 ঘন্টা পর। এদিকে মিশু ডাক্তারকে অপারেশন থিয়েটার থেকে বেরোতে দেখে সাথে সাথে দৌড়ে তার কাছে গেল। ডাক্তার, এখন শাকিলের কি অবস্থা? দেখুন, পেশেন্টের মাথায় অনেক চোট লেগেছে, সাথে পায়েও অনেকটা জায়গা কেটে গেছে। এখন মোটামুটি রোগীর আশঙ্কা মুক্ত, তবে এখন রোগীর জ্ঞান ফেরেনি। পেশেন্টকে কিছুক্ষণ পর বাইরে বের করা হবে, তখন তাকে দেখতে পারবেন। ধন্যবাদ ডাক্তার। ডাক্তার চলে যাওয়ার কিছুক্ষণ পর শাকিলকে বাইরে আনা হলো। শাকিলকে এভাবে দেখে মিশুর চক্ষু যেন কোনো বাধা মানছে না। শাকিলের মাথার কাছে কিছুক্ষণ বসে থেকে তারপর কি যেন মনে করে নার্সকে বলে হাসপাতাল থেকে চলে এলো। হাসপাতাল থেকে বাসায় ঢোকার সময় কি যেন ভেবে বাসায় না গিয়ে গেটের দারোয়ান চাচার কাছে গেল। চাচা, একটা কথা জানার ছিল। জি মামনি, বলো। ঘন্টা 3 আগে এখানে শাকিল এসেছিল না? এসেছিল তো, তবে বেশিক্ষণ থাকেনি। কিন্তু কেন? না, এমনিতেই বললাম। তা কেন এসেছিল সেসব কিছু বলেছে? এসে তোমার কথা জিজ্ঞেস করেছিল। আর কি আর চুপ করে গেলে কেন? বলো কি আর? আর এই খামটা কিছুদিন পর তোমাকে দিতে বলেছিল। খাম? কিসের খাম এটা? সেটা আমিও জানি না, শুধু আমাকে দিয়ে বলে গেছে আমি যেন এই খামটা তোমাকে তোমার বিয়ের 2-3 দিন পরে দিই। দিন, খামটা আমাকে দিন। নাও। খামটা হাতে নিয়ে মিশু নিজের রুমে চলে গেল। কাপড়ের বেশ কিছু জায়গায় শাকিলের শরীরে রক্ত লেগে আছে। আগে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর ফ্রেশ হয়ে এসে কি যেন ভেবে শাকিলের দেয়া খামটা হাতে নিল। দেখবে না দেখবে বলেও খামটা ছিঁড়ল। খামটা খুলে দেখে ভিতরে একটা চিঠি। মিশু চিঠিটা দেখে মনে মনে ভাবতে লাগলো এটা পড়বে কিনা। অনেকক্ষণ ধরে ভেবে শেষে কোনো উপায় না পেয়ে চুপচাপ চিঠিটা নিয়ে পড়া শুরু করলো। পাগলি আমার, জানি চিঠিটা হাতে পাওয়ার পর তুমি পড়বে না, কিন্তু তারপরও নিজের মনে শান্তির জন্য এটা তোমায় পাঠালাম। পারলে একটু পড়ে নিও। আশা করি পরশুদিন তোমার বিয়ে হয়ে গেছে, সেজন্য আমার তরফ থেকে তোমার নতুন বৈবাহিক জীবনে অনেক অনেক শুভকামনা। তুমি তোমার নতুন জীবন নিয়ে সুখী হও। আমি তো আর তোমায় সুখী রাখতে পারলাম না। যাকে ওসব কথা, যেটার জন্য তোমার চিঠি লেখা সেটাই বলি। জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, অথবা বাসতে। এখন হয়তো সেই ভালোবাসাটা আমার জন্য ঘৃণায় পরিণত হয়েছে, আর হবেই বা না কেন বলো? তোমার জায়গায় আমি হলেও তাই করতাম। এতে অবশ্য আমার কোনো দুঃখ নেই। তুমি তোমার জায়গায় ঠিক আছো, কিন্তু একটা কথা না বললেই নয়। আর যাই করো, প্লিজ আমার ভালোবাসাটাকে কোনোদিন ঘৃণা করো না। আমাদের পবিত্র ভালোবাসাটাকে কেউ অপবিত্র বললে মানতে পারবো না। আমি আর যাই করি না কেন, কিন্তু আমার ভালোবাসাটা কোনোদিন মিথ্যা ছিল না, আর ভবিষ্যতেও থাকবে না। এখন হয়তো ভাবছো আমি যদি এতই তোমাকে ভালোবাসি তাহলে তোমায় ধোঁকা দিলাম কেন, তাই না? এখানেও বাস্তবতার কাছে শিকার। আমি চাইলেও তোমাকে আমার কাছে রাখতে পারতাম না। কিভাবে রাখতাম বলো? তুমি কোথায় আর আমি কোথায়? রাস্তায় কুড়ে ঘরে থেকে কিভাবে আকাশ ছোঁয়ার চেষ্টা করি বলো? তার চেয়ে বরং আকাশের চাঁদ আকাশেই রাখা ভালো। সেটা অবশ্য তোমার বাবা আমাকে অনেক ভালো করেই বুঝিয়ে দিয়েছেন। কথাগুলো মনে পড়তেই অনেক অনেক কষ্ট হয় জানো। সেদিন মনে খুব বড় আশা নিয়ে তোমার বাবার সাথে দেখা করতে গিয়েছিলাম। মনে মনে ঠিক করে রেখেছিলাম যে তার কাছে তোমার হাত চেয়ে নেব। তারপর তোমায় নিয়ে এই শহরে মাঝেই একটা ছোট্ট বাসা বানাবো। সেখানে শুধু আমি, তুমি আর আমাদের ছোট্ট একটা রাজকুমারী থাকবে। কিন্তু সেটা আর হলো না। সব কিছু শেষ হয়ে যায় তোমার বাবার সেই অফিস রুমে। তার কথা শুনে মনের যত ভালোবাসা ছিল সবগুলো মাটি চাপা দেয়া হয়েছিল তখনই। যাক সব কথা, সেগুলা বলে আর তোমায় বিরক্ত করতে চায় না। এমনিতেই তোমার অনেক সময় নষ্ট করে ফেললাম, কিন্তু তারপরেও মনের কথাগুলো শেষ হচ্ছে না। বারবার শুধু মনটা অনেক না বলা কথাগুলো তোমাকে বলতে চাচ্ছে, তবে সেটা আর করলাম না। অবশেষে শুধু একটু কথাই বলতে চাই তোমায়। আর যাই করো না কেন, প্লিজ আমায় কোনোদিন ঘৃণা করো না। বিশেষ করে আমাদের পবিত্র ভালোবাসাটাকে। ভালো থেকো, তোমার স্বামীকে নিয়ে সুখে শান্তিতে সংসার করো। আর হ্যাঁ, চিন্তা করো না, আমি আর তোমাদের মাঝে আসবো না। আজকে এই নিষ্ঠুর ঢাকা শহর ছেড়ে চলে যাব, আর কোনোদিন তোমার সামনে আসবো না। ভালো থেকো, আর পারলে তোমার এই ঘৃণার মানুষটাকে ক্ষমা করে দিও। ইতি তোমার তোমার ঘৃণার পাত্র। পড়া শেষ হতেই মিশুর চোখের পানিতে চিঠিটা ভিজতে শুরু করলো। এখন টুপটুপ করে মিশুর চোখের ঝর্ণা ঝরছে। চিঠিটা পড়া শেষ করার সাথে সাথে কাঁদতে কাঁদতে মিশু আবার বেরিয়ে গেল ওর বাবার অফিসে, তারপর সোজা তার কাছে। আব্বু,
আমাকে একটা সত্য কথা বলবে? এতে আবার বলার কি আছে, বলো, কি শুনবে? সেদিন শাকিল যখন তোমার সাথে দেখা করতে এসেছিল, সেদিন আসলে কি হয়েছিল সত্যি করে বলবে? আরে এটা আবার জিজ্ঞেস করছিস? তোকে সেদিন সবকিছু খুলে বললাম, তাই না? সত্যি কি সব কথা বলেছো আমাকে? বলছি তো। আমার মাথায় হাত দিয়ে বলো তো যে তুমি সব সত্যি কথা বলেছো। মাথায় হাতটা নিয়ে মিশুর কথা শুনে সাথে সাথে তিনি হাতটা সরিয়ে নিলেন। তারপর তিনি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। কি হলো আব্বু, এখন কথা বলছো না কেন? হাতটা সরিয়ে নিলে কেন? বলো সেদিন কি হয়েছিল, বলো। মিশুর বাবাকে এভাবে চুপ থাকতে দেখে যা বোঝার সব বুঝে গেছে। কি করে পারলে এমনটা করতে, বলো। দেখ আম্মু, যা করেছি সব তোর ভালোর জন্যই করেছি। ওই ছেলের সাথে তুই কোনোদিন সুখে থাকতে পারবি না, ও তোকে সুখে রাখতে পারবে না, সেই সব কথা ভেবে আমি এমনটা করেছি। তোমাকে আমাদের সাথে এমনটা করার অধিকার কে দিয়েছে? কোন অধিকারে তুমি আমাদের ভালোবাসাটাকে নিয়ে এভাবে খেলতে পারলে? অধিকার আছে, কারণ আমি তোর বাবা, আর প্রত্যেক বাবাই চায় তার মেয়ের সুন্দর একটা বড় পরিবারে বিয়ে দিতে, যাতে করে সে সারা জীবন সুখে থাকতে পারে। তুমি কি করে ভাবলে আমি শাকিলকে ছাড়া অন্য জায়গায় বিয়ে করলে সুখে থাকবো? আর তোমার কি মনে হয় পৃথিবীতে টাকাই সবকিছু? তুমি যদি এটা ভেবে থাকো তাহলে বলবো তুমি এতদিন ভুল জেনে এসেছো। জানো আব্বু, পৃথিবীতে টাকা দিয়ে সবকিছু কেনা যায় না। কিছু কিছু জিনিস আছে যেগুলোর মূল্য সারা জীবনে কেউ দিতে পারবে না। তার মধ্যে একটা হলো ভালোবাসা। এই ভালোবাসার মূল্য তুমিও দিতে পারলে না। আমার এখন মনে হচ্ছে তুমিও আমাকে কখনো ভালোই বাসোনি। এসব কি কথা বলছিস মামুনি? তুই তো আমার সব, তোকে ঘিরেই তো আমার পৃথিবী, তোর জন্যই তো আমি এখনো বেঁচে আছি। তাহলে কি করে পারলে আমার সাথে এমনটা করতে? জানো, তোমার জন্য আমি আমার পাগলটাকে কত কষ্ট দিয়েছি, কত আঘাত করেছি। ওর নিরীহ মনটাকে সারাক্ষণ শুধু অপমান করে গেছি, কিন্তু তারপরেও সে আমার জন্য চুপচাপ সব সহ্য করে গেছে। তোমার এমন কি বিশাল ক্ষতি হতো আমাদের ভালোবাসাটাকে মেনে নিলে? খুব বেশি কিছু তো আর চাইনি আমরা, শুধু সারা জীবন একজন আরেকজনের পাশে থাকতে চেয়েছি। কিন্তু না, তুমি সেটা হতে দিলে না। ওকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিতে চাইলে। আজকে তোমার জন্য আমি আমার পাগলটাকে চিরদিনের জন্য হারাতে বসেছিলাম। আচ্ছা, এখানে আমার শাকিলের দোষ কোথায় বলতে পারো? ওর এটাই দোষ তো যে ও গরিব হয়ে আমাকে ভালোবেসেছে, তাই না? ও গরিব বলেই তো তুমি ওকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছো, তাই না? আসলে কি জানো আব্বু, তুমি শুধু টাকা পয়সার দিক দিয়ে বড়লোক হয়েছো, কিন্তু এই বড়লোকের মাঝে কোনো বড় হৃদয় নেই। সারা জীবন স্বার্থটাই দেখে গেলে। থাকো তুমি তোমার অহংকার নিয়ে, আমি চললাম আমার পাগলটার কাছে।